আচ্ছা ম্যাডাম, অর্পিতা ম্যাডামকে বলছি। হ্যাঁ ম্যাডাম, অর্পিতা ম্যাডামের বলার আগে দুটো লাইন ওই ফিনান্স নিয়ে একটু বলে দিচ্ছে, তারপরে ম্যাডাম আপনি জাস্ট এটা বলবেন। আচ্ছা আচ্ছা বলো বলো। সবাই যেটা আছে আমাদের প্রেজেন্টেশনটা একটু দেখবেন, আমরা এটা আমাদের আপনাদেরকে গ্রুপে শেয়ার করব। বেসিক্যালি কনসেশন ফিস তো পার্টনাররা ডিপোজিট করে, পুরো অ্যানালিসিস করে যেটা দেখা যাচ্ছিল আমাদের কাছে যে হিসাবটা আসে সেটা দিয়ে আমরা দেখছিলাম, মানে যদি হোল ফিগার ধরুন আপনার ধরুন 2,740 হয়তো ডিপোজিট করার কথা, ও কিন্তু আপনাদেরকে দিচ্ছে 2 লাখ। এইরকম করতে করতে প্রত্যেকেতেই 740 এরকম করে করতে আমাদের পুরো স্টেটে রেডিওলজির ক্ষেত্রে প্রায় 3 কোটির ওপরে ডিউজ রয়েছে, ডায়ালিসিস এর ক্ষেত্রে কিন্তু প্রায় 46 লাখস এর উপরে ডিউজ রয়েছে, মানে হসপিটালের কাছে পার্টনারদের কিন্তু ডিউজ আছে। যার জন্য এই জায়গাটা কিন্তু দেখবেন, কেন আরকেএস নিয়ে তো এখন সব আমরা এই যে আজকে আপনাদেরকে শেয়ার করলাম আরকেএস এর আরকেএস অডিট, এরপরে এইগুলো যদি অডিটেবল এই ফান্ডস গুলো, তো এই ফান্ডস গুলো কিন্তু একটু দেখে নেবেন। প্রত্যেকটা হসপিটালকে আমরা রিকোয়েস্ট করছি এটা শেয়ার করে দেব, তবে এটা এক্সাক্ট নয়, এটা টেন্টেটিভ। আমাদের কাছে তো আরকেএস এর এক্সাক্ট হিসাব আসে না, আমরা পার্টনারদের কাছে এটা তুলেছি, সেইখান থেকে এটা এসছে। সুতরাং আপনারা আপনাদের হসপিটাল লেভেলের আরকেএস এ কত টাকা জমা পড়েছে, কত টাকা জমা পড়ার কথা, মানে পার্টনার থেকে সেই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখে নিয়ে হিসাব করবেন। আমরা মে মাসের ফান্ডটা আমরা আরকেএস থেকে পেমেন্ট করতে দিতে বলেছিলাম বা অ্যাডজাস্ট করতে বলেছিলাম, সেটা করবেন, করে আমাদেরকে জুন মাসে যে ডিমান্ড আপনাদের হবে সেটা আমাদেরকে পাঠাবেন। সুতরাং এইটা নিয়ে একটু খুব কেয়ারফুলি হন, কারণ অনেকটা টাকা কিন্তু আমাদের হোল স্টেটে ডিউজ পড়ে আছে। আচ্ছা, ফার্স্ট এইটা। সেকেন্ড হচ্ছে আপনাদেরকে টাকা আমরা বিলস ছেড়েছি, বসিরহাট ডিএইচ এর ফেব্রুয়ারি থেকে কিন্তু টাকা পেন্ডিং পড়ে আছে, যার জন্য এটা মানে পেমেন্ট কিন্তু আপনারা করেননি। এত দেরি কিন্তু করা যাবে না, কারণ আপনারা হসপিটাল রেগুলার বেসিসে দেখছেন, আপনারা ভেরিফাই করে আমাদেরকে ডিমান্ড পাঠাচ্ছেন, তারপরেও যদি আপনারা এতদিন পেমেন্ট আটকে রেখে দেন, 3-4টে আমি গ্রুপে শেয়ার করেছি আপনাদেরকে, আরেকটা হোয়াটসঅ্যাপে 4-5টা হসপিটাল ছাড়া বাকি সবাই কিন্তু ফেব্রুয়ারি পেমেন্ট ক্লিয়ার করেছে। তাহলে বাকি হসপিটালগুলো কেন করলেন না সেটা একটু দেখবেন। পেমেন্ট এপ্রিলের ফান্ড আমরা ছাড়িনি, মার্চের আমরা টাকাটা স্টেট বাজেট থেকে গেছে, টাকা ছাড়ার পরে টাকা এমনিতেই আমরা অনেকটা দেরিতে ছাড়ি, মানে আপনারা পাঠান ভেরিফাই, আমরা আপনাদেরকে তারা কিছু দিন না, আপনারা আগে 7 তারিখ বলেছেন, আপনারা পাঠাতে পাঠাতে 10-12 তারিখ করেন, ঠিক আছে, কিন্তু আপনারা দেখুন, দেখে ভেরিফাই করে তারপরে আমাদেরকে পাঠান। এটা কিন্তু কমিটেড এক্সপেন্ডিচার, এটা আপনারা মাথায় রাখবেন। আপনারা কিন্তু এটা আমরা কিন্তু অ্যাডভান্সে আপনাদেরকে পেমেন্ট দিচ্ছি না, আপনারা আমাদের কাছে ডিমান্ড প্লেস করছেন, এখন এনএইচএর সবকিছুই আপনারা অন ডিমান্ড আমরা পেমেন্ট দিচ্ছি এনএইচএর। তো সুতরাং আপনারা ডিমান্ড প্লেস করছেন, ট্রেজারিও তাই, আমরা তারপরে টাকা প্লেস করছি, সুতরাং এটা কিন্তু ইউটিলাইজ করে দিতে হবে। কিছু একটু এদিক ওদিক হলো, কিন্তু অ্যাজ আ হোল আমরা ভেরিফাই করছি বলে 3-4 মাস টাকাটা ফেলে দিলাম, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন। আচ্ছা, থার্ড ইস্যু হচ্ছে নতুন যে হসপিটালগুলোতে কমিশনিং হয়ে লাস্ট মান্থে ডায়ালিসিস স্টার্ট হয়েছে, আমরা তাদের ডিমান্ড আমি ঠিক আমরা ওঠাইনি এই মাসে আর কি, ঠিক আছে, আপনারা আরেক মাস দেখুন, পুরো সবকিছু করে কমিশনিং ফিচার্স আপনারা সবকিছু যদি কমপ্লাই করে আপনারা আমাদেরকে ফাইনাল লট দিলে, আমাদের যেটা ইচ্ছা আছে আমরা জুন মাসের থেকে মানে জুলাই মাসে আপনাদের হিসাবটা আমরা তুলবো। সুতরাং তার আগে আপনারা ভালো করে সেটা দেখে নিন, পুরো এগ্রিমেন্ট কমপ্লাই করছে কিনা সেই অনুযায়ী দিন। আর বাকি সব হসপিটালদেরকেও সেটাই বলা, যদি আপনাদের মনে হয় কোনো কিছু ডিসক্রিপেন্সিস রয়েছে, ওনারা 5টা থেকে 6টা বেশি চাই, যেটাই আপনাদের মনে হয়, তার জন্য আটকাবার চিঠি করে ওনাদেরকে করে ডিমান্ড প্লেস করা থেকে আটকান, ওনাদেরকে চিঠি করুন, শোকজ করুন, ওনাদেরকে সেটা মিট আপ করতে বলুন। ওয়ান্স ফান্ড হ্যাজ বিন রিলিজ, তারপরে সেটাকে কিন্তু আটকাবেন না, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে আমরা একটু অর্পিতা ম্যাডামকে রিকোয়েস্ট করব, ম্যাডাম আপনি যদি আপনার কিছু অবজারভেশন এবং আমাদের টেকনিক্যাল গাইডলাইন কিছু বলেন আমার সবার উদ্দেশ্যে। আমি 1:30টা থেকে জয়েন করেছি, আমি যেরকম শুনলাম আমাকে বলেছিলেন 1:30টা থেকে 1:45-এ জয়েন করতে, তো আমি যেরকম মিটিংয়ে শুনলাম আর কি, ওই সেরোলজির ওই সেরোলজির জায়গাটায় একটা জিনিস মেনশন করার আছে, যে যদি ওদের চেঞ্জ হয়, মানে জায়গাটা চেঞ্জ হয়, ধরুন এক জায়গায় নিচ্ছিল, সেখান থেকে নতুন আমার কাছে এলো, তখন হয়তো পুরনো একটা 3 মাসের মধ্যে রিপোর্ট আছে যে হেপাটাইটিস বি সি নেগেটিভ কিনা, কিন্তু সেই পুরনো যে রিপোর্টটা
সেই রিপোর্টটাকে না দিয়ে ঢোকার সময় অ্যাট এন্ট্রি সবসময় একটা সেরোলজি করবেন, মানে অন্য জায়গাটাকে না টেকেন ফর গ্রান্টেড না নিয়ে। কারণ আমাদের খুব সমস্যা হচ্ছে এই ডায়ালিসিসে এইচসিভি ব্রেকআউট। যদি আপনি এখন এইচসিভির প্রিভ্যালেন্স দেখেন, এইচসিভি কিন্তু এই ডায়ালিসিস পপুলেশনটাতেই সীমাবদ্ধ হয়ে গেছে। মানে হেপাটাইটিস বি তো ভ্যাকসিন দেওয়ার জন্য অনেক কমে গেছে, এইচসিভিও ট্রান্সফিউশন বোন যে এইচসিভি সেটাও অনেক কম হয়, আদার দ্যান সাম স্পেসিফিক পপুলেশন যাদের অনেক ট্রান্সফিউশন হয়, যেমন ডায়ালিসিস পপুলেশন। আর ডায়ালিসিসে এই ডায়ালিসিস ইউনিট থেকেও একটা হরিজন্টাল স্প্রেড হয়, তো সেইটা একটা জিনিস। আমি বলবো ইনফেকশন যখন বলবো একটু বুঝিয়ে বলবো যে কেন ডায়ালাইজার দিয়ে ইম্পর্টেন্ট নয়, কেন হিউম্যান ইম্পর্টেন্স কি আছে সেটা বলবো। ওইটা হচ্ছে যে ওটা করে নিতে হবে, এটা বলার। প্রাইভেট পেশেন্ট যদি দিয়ে করতে চায় তাহলে সুপারের পারমিশনে সুপার বলবে যে ওই মেশিনের স্লট খালি আছে কিনা, কিন্তু সেটা তো হচ্ছে না। আগে সুপার গভর্নমেন্ট একটা রেডি করুক, আমি প্রাইভেটটা পরে আসবো। আগে সুপার তার অনুযায়ী সে বলুক আর কত পেশেন্ট ওয়েটিং এ আছে, আর কত আমার কথাটা সেটা মেশিন খালি নেই, সে প্রাইভেট পেশেন্ট রাত 12টায় যদি স্লট খালি করুক না, আমার কমন পেশেন্ট প্রাইভেটে আপনি বলছি আমি তাহলে শেয়ার করব ওইটা, ওখানে পিপিটিটা শেয়ার করব। वो तो नहीं करेंगे ना मैडम, शेयर करेंगे हम लोग नहीं करते। ওখানে ওখানে কি ওখানে কোনো কিছু শেয়ার হচ্ছে না তো? আমাকে হোস্ট করে দিলে পারবো। হ্যাঁ হ্যাঁ, হোস্ট করার জায়গা কোথায়? আরে ওটা হোস্ট করতে হবে কি করে? ম্যাডামকে হোস্টে করে দেবে। কোথায় বিজয় করে করবে? আমি বিজয় কোথায়? বিজয় নেই তো। লম্বা ডট কোথায় বল? ওই লম্বা ডট এটা কি হোস্ট আমরা কি? আমরা তো ম্যাডামকে হোস্ট করে দিই। তাহলে আমার কাছে শেয়ার অপশনটা আসবে। বিজয় কোথায় গেল? বলছি যতক্ষণ ওটা হয় আমি একটু শুনবেন, তাদের সঙ্গে দু একটা কথা বলি। আমি কতজন ডাক্তারের সঙ্গে কথা বলবো আর কতজন অ্যাডমিনিস্ট্রেশনের লোকের সঙ্গে, মানে অ্যাসিস্ট্যান্ট সুপার যারা তারা অনেকেই তো অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ। ম্যাডাম আজকে ম্যাক্সিমাম হসপিটালেরই সুপারিনটেন্ডেন্টসরা আছেন, আমাদের ডেপুটি সিএমও ম্যাডামসরা আছেন এবং অ্যাসিস্ট্যান্ট সুপার। আমি যেটা তৈরি করেছিলাম সেটা ইন জেনারেল একটা জেনারেল তৈরি করেছিলাম, যাতে আমি বুঝতে পারছিলাম না যে টার্গেট অডিয়েন্সটা কি হবে। ঠিক আছে, আমি বলার সময় আমি ওভাবে বলবো। আমি মেডিকেল টার্মিনোলজি অনেক সিম্পল করে নেব যাতে তাহলে একটু গুগল মিটে আছে। হ্যাঁ গুগল মিটে। ম্যাডাম আপনি শেয়ার করতে পারবেন, আপনি প্রেজেন্টেশনটা করুন আপনার শেয়ার অপশনে গিয়ে। আমার ডেস্কটপে তো প্রেজেন্টেশনটা খোলা আছে। হ্যাঁ আমি শেয়ার অপশনে যাই। শেয়ার অপশনে যাই, আপনারা তো বলছিলাম শেয়ার নিচ্ছে না, আমি তো শেয়ার ক্লিক করে যাচ্ছি। একটা ট্যাব টু শেয়ার এন্টায়ার স্ক্রিনে বলছে। আর এটা স্ক্রিনে এবারে ওই আপনার স্ক্রিনটাকে একবার ক্লিক করুন। আমার স্ক্রিনটাকে করছি তো। দেখুন এটা স্ক্রিনটাকে ক্লিক করার অপশন পাবেন। ও আমার স্ক্রিন না, মিটিংটাকে না, তা নাহলে আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি, আপনি করে দিন নাকি? হ্যাঁ ম্যাডাম, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে দিন, দিয়ে দিচ্ছি। আচ্ছা তাতে একটা অপশন অসুবিধা হয় আর কি, নিজের ইচ্ছে মতো ইয়েটা করা যায় না।
কোনটাকে আমাকে সিলেক্ট করতে বলছেন? ম্যাডাম আপনি যখন এন্টার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনের নিচে দেখুন আপনার স্ক্রিনের একটা ছবি দেখা যাচ্ছে, না, নতুন গাইডলাইনটা শেয়ার করেছে তো সমস্যা ওইটাকে ক্লিক করবেন, নিচে দেখো শেয়ার অপশনটা হাইলাইটেড হবে। আমি আপনাকে বলে দিচ্ছি। আমার স্ক্রিনের ছবি না, আমি একটা ইয়েওয়ালা ছবি দেখছি যেটাতে একটা শেয়ার অপশন আসছে, গাইডলাইন পাইবো what to share with meetgoogle.com। কি দেখি বলুন তো? সব দিকে সবাই নিতে প্রবলেম। আরে ওয়েবসাইটটা আছে কি? এন্টায়ার স্ক্রিন পেয়েছি হ্যাঁ, এবার ওই এন্টার স্ক্রিনটাকে ক্লিক করুন ম্যাডাম একবার। এন্টায়ার স্ক্রিনটাকে ক্লিক করেছি। এবার নিচে দেখুন শেয়ার অপশনটা হাইলাইটেড হয়ে গেছে। ম্যাডাম শেয়ার না, তাও শেয়ারটা আমি এন্টায়ার স্ক্রিন ক্লিক করা আছে, তাও শেয়ার অপশনটা হাইলাইটেড নয়। ম্যাডাম এন্টার ক্যান্সেল স্ক্রিনের নিচে একটা স্ক্রিনের ছবি দেখা যাচ্ছে দেখুন। ম্যাডাম একদম নিচে। এবার হয়েছে। হ্যাঁ, এবার কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, আমি ইয়েতে চলে যাচ্ছি, মানে নিজে কন্ট্রোল করতে পারলে বলাটা কন্ট্রোল হয়। মানে ইমপ্রুভিং দ্য ফাংশন অফ মেনটেনেন্স ডায়ালিসিস ইউনিটস, এইটা যে তৈরি করেছি প্রবলেম সলিউশনস, মেইনলি টেকনোলজিস্টরা টার্গেট ছিল, কিন্তু কি প্রবলেম আমরা ডায়ালিসিস ইউনিটে যখন আসে তখন দেখি। একটা তো একদম অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা এনরোলমেন্টের কথা বারবার বলছেন যে প্রপার এনরোলমেন্ট হওয়া দরকার, তাতে করে আমাদের একটা মোট চিত্র থাকবে যে সারা সপ্তাহে আপনি কতজন লোককে ডায়ালিসিস দেওয়ার জন্য সিলেক্ট করেছেন এবং আপনার ইউনিটের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত। আপনার যদি 24x7ও চলে এবং 4 ঘন্টা করে ডায়ালিসিস হয়, তাহলে আপনার 5টা মেশিন থাকলে 4টে স্লটের বেশি হওয়া সম্ভব না, এবং 4টে স্লট হলে আপনি 4-5-এ 20 জনকে দিতে পারেন। আপনার যদি একটা পজিটিভ মেশিন থাকে এবং সেটা সেগ্রিগেটেড থাকে অন্য পেশেন্টদের, ওই পজিটিভ পেশেন্টদের জন্য, তাহলে অ্যাভেলেবল 4টে মেশিনে ইন জেনারেল আপনি 4টে বা 5টা স্লটে 16 থেকে 20 জনকে দিতে পারেন। যেটা বলছিলেন একটু আগেই, আপনাদের আলোচনা হচ্ছিল যে 20টা দেওয়া একটা, এই 30টা দেওয়া একটা ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার। কখন এটা কিছুটা ফিজিবল হতে পারে সেটা বলি, যে সাধারণত যখন আমরা ফার্স্ট ডায়ালিসিস দিই তখন আমরা একটা সফটওয়্যার ডায়ালিসিস দিই, 2 ঘন্টা ডায়ালিসিস দিই। সেই 2 ঘন্টা ডায়ালিসিসের যদি 2-3টে সেশন চলে আসে, তাহলে ওভারল্যাপ করে ওই 20টাই আবার 24টা-25টা হতে পারে। প্র্যাকটিক্যালি যেটা হয়, আমি এখানে একটা টাইম ম্যানেজমেন্ট জায়গা রেখেছি, তখন বলবো। আচ্ছা, সকলেই নিশ্চয়ই অ্যাওয়্যার আছেন যে ডায়ালিসিস হবার সময় আমাদের we need some access. Some are permanent access, some are temporary access. আর একটা সেমি পার্মানেন্ট অ্যাক্সেস আছে, টানেলড ক্যাথেটার। এটা আপনাদের জানতেই হবে, কারণ ওই অ্যাক্সেসগুলো, ক্যাথেটারগুলো গভর্নমেন্ট প্রোভাইড করছে। তো আমরা আমাদের নেফ্রোলজিস্টের কাছে যদি পেশেন্টরা আগে থেকে ডায়ালিসিসে পৌঁছানোর আগে থেকে দেখাতে থাকেন, অর্থাৎ যেরকমটা আইডিয়াল হওয়া উচিত, যে যখনই ইজিএফআর বা কিডনির কাজের ক্ষমতা কমতে থাকবে, ধরুন ক্রিয়েটিনিন 2 হলো, 2.5 হলো, ইউজুয়ালি একটা নেফ্রোলজিস্ট রেফারাল হওয়া উচিত। সেই সময় নেফ্রোলজিস্ট ওই ক্রিয়েটিনিনের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনগুলো নেবেন। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন? প্রত্যেকটা স্টেজ যে ভাগ করা আছে, সিকেডি 1, 2, 3, 4, 5, প্রত্যেকটা স্টেজের সঙ্গে কাপলড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আছে। কোনো মানুষ যদি সিকেডি স্টেজ 4-এ পৌঁছে যান, দীর্ঘদিন ধরে আমাদের দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিনিন 2 থেকে গ্র্যাজুয়ালি 3 হলো, 3.5 হলো, সিকেডি স্টেজ 4-এ আছেন, এবার যাবেন। তাকে আমরা কতগুলো ভাবে তৈরি করি। কি তৈরি করা? 2টো জিনিস করি। একটা হচ্ছে ভ্যাকসিনেশন করি, আরেকটা হচ্ছে তাকে আমরা অ্যাক্সেসটা তৈরি করতে বলি। কেন? আমাদের পার্মানেন্ট অ্যাক্সেস হচ্ছে এভি ফিস্টুলা। হাউ ডু উই মেক দ্যাট এভি ফিস্টুলা? ইউজুয়ালি কার্ডিওথোরাসিক সার্জনরা বা প্লাস্টিক সার্জনরা বানিয়ে দেন, 2টো সরু শিরাকে দিয়ে আমরা জুড়ে দেওয়া হয়, দেন ওরা। তারপর ইট টেক্স অলমোস্ট 6 to 8 weeks ওই শিরাগুলো মোটা হয়ে ফুলে ওঠে। Why do we need these wide channels? Because we have to take out the whole blood. Almost 5 লিটার ব্লাড আপনার শরীর থেকে বেরিয়ে যাবে
মেশিনে পৌঁছবে এবং আবার পরিষ্কার 5 লিটার ব্লাড ঢুকবে, সেটা এই সরু সরু হাতের শিরা দিয়ে সম্ভব না। সো উই মেক দ্য ভেইনস আর্টেরিয়ালাইজড বাই জয়েনিং দেম। তাহলে এই যে আর্টেরিয়ালাইজড ভেইনটা হলো, একে বলা হয় আর্টেরিওভেনাস ফিস্টুলা। এই আর্টেরিওভেনাস ফিস্টুলাটা হচ্ছে আইডিয়াল জিনিস, যেটা আগে বানাতে হবে। আমাদের দেশে বেশিরভাগ সময় লেট রেফারেলের পর ধরুন নেফ্রোলজিস্ট লিখলো ফিস্টুলা তৈরি করতে হবে। আমরা যতজনকে ফিস্টুলা তৈরি করার দরকার, সাধারণত তত ফিস্টুলা সার্জন আমাদের কাছে নেই, এবং মানুষ ডায়ালিসিস থেকে পালাতে চান নানান রকম জায়গায়। আমি বললাম পিজিতে বসে না ডায়ালিসিস, এখন তো পিজিতে না, এই নর্থ বেঙ্গলে বললাম যে আপনি ডায়ালিসিস হবে আপনার, আপনি ফিস্টুলাটা করে ফেলুন, আগামী 6 মাসের মধ্যে আপনার ডায়ালিসিস লাগবে, আই ক্যান প্রেডিক্ট। তখন সেই মানুষ বলবেন না কিছুতেই কি সম্ভব না আমাকে ডায়ালিসিস ছাড়া রাখা, তখন তিনি যাবেন হচ্ছে আরেকটা কনসালটেশন করতে বা আর কারুর কাছে, যে অন্য কিছু ভাবে হবে কিনা। তো এই যে এই দেরিটা হলো, এবং তার ফলে তিনি একটা এমার্জেন্সির মধ্যে পড়ে যাবেন যখন শ্বাসকষ্ট নিয়ে বা সিভিয়ার অ্যাজোটেমিক সিমটম বা ইউরেমিক এনকেফ্যালোপ্যাথি এগুলো নিয়ে মাঝরাত্রিরে পৌঁছবেন, এবং উই হ্যাভ টু go for a urgent dialysis বা semi urgent dialysis through an emergency access। সেই emergency accessটা কি? এই emergency, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তো এই emergency accessটা হচ্ছে আমাদের রাইট ইন্টারনাল জুগুলারে করলে সবচেয়ে ভালো। কখনো কখনো আমাদের এবল ম্যান পাওয়ার থাকে না, মানে ধরুন হাসপাতাল, বড় হাসপাতাল যেখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস আছে, রাত্রিরেও স্টুডেন্টরা ডিউটি করে, সেখানে অনেক সময় তারাই করে দেয়। কিছু কিছু জায়গায় ডায়ালিসিস টেকনিশিয়ানরাও আজকাল দক্ষ হয়ে গেছেন, করতে পারছেন, আর কিছু কিছু জায়গায় আইসিইউ যারা আছেন তারা করে দেন, তো আইসিইউ মেডিকেল অফিসাররা করে দেন। কিন্তু এই যে ক্যাথেটারটা, এই ক্যাথেটারটাও কিন্তু একটা নন টানেল ক্যাথেটার এবং টানেল ক্যাথেটার, দুটোই আপনাদের ইনভেন্টরিতে রাখতে হয়, দুটোই আপনাদের জোগাড় করে রাখতে হয়। পেরিফেরির হাসপাতালগুলো কি টানেল ক্যাথেটার পাচ্ছে? নহনা টানেল ক্যাথেটার এবং পাচ্ছেন? না ডাবল লুমেন ক্যাথেটার আছে, জুগুলার আর ওরা ফিমোরালটা করতে পারবে, টানেলটা নেই। টানেলটা নেই। তো ওই টানেলগুলোর জন্য তাহলে আপনাদের এই শহরের হাসপাতালগুলোতে পাঠাতে হবে সেমি পার্মানেন্ট অ্যাক্সেস, সেটার কথা বলছি। তো এই যে গলায় চ্যানেল করে হলো না, এই গলায় চ্যানেল করা বা পায়ে চ্যানেল করা লোকগুলো, এদের কিন্তু প্রথম 3 মাসে দেখবেন এদের ইনফেকশন রেট ম্যাক্সিমাম, এবং সেইটা হচ্ছে যদি একটা ডায়ালিসিস পেশেন্টের যার ক্যাথেটার আছে তার জ্বর হয়, তার আমরা প্রথমে যেমন এমনি জেনারেল পপুলেশনে জ্বর হলে প্রথমে আপনি ম্যালেরিয়া ডেঙ্গু দেখেন, ডায়ালিসিস পপুলেশন অন ক্যাথেটার জ্বর হলে আমরা প্রথমেই ভাবি ক্যাথেটার রিলেটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন। এই ক্যাথেটার রিলেটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন একটা ভয়ানক জিনিস। মোস্ট অফ দ্য টাইম এটা এই অন ক্যাথেটার যারা আছেন তাদের শুরু হয়, একটা ক্যাথেটারে শুরু হয়, সেই ক্যাথেটারটা বাদ হয়ে যায়, সেই লোকটার লেফট ইন্টারনাল জুগুলার, রাইট ফিমোরাল, লেফট ফিমোরাল, এরকম করে তার সবকটা অ্যাক্সেস এক্সস্টেড হয়ে যায়। এই অ্যাক্সেসগুলো এক্সস্টেড হওয়ার কারণে আলটিমেটলি গিয়ে ফিস্টুলাটাও হয় না, কারণ এখানে রিপিটেড ক্যানুলেশন হয়ে যদি ইনফেকশন, থ্রম্বোসিস, ব্লাড ক্লট হয়ে আটকে যাওয়া, থ্রম্বাস, এই সমস্ত হয়, তার ফলে আমরা তো আর হাতের ভেনগুলো ইউজ করতে পারবো না, তখন তো আপনার সামনের সেন্ট্রাল ভেনটা অবস্ট্রাক্টেড, আপনি ফিস্টুলা করলে হাতটা ফুলে যাবে, ভেনের আর্টেরিয়ালাইজেশন হবে না। সুতরাং আমরা এই সময়কার যে আমাদের ম্যাক্সিমাম হওয়া উচিত যে উই উইল ট্রাই এডুকেট, এটা আমি মেডিসিনের যদি এমার্জেন্সি মেডিকেল অফিসাররাও যদি কেউ এখানে শুনতে থাকেন, যে তারাও যখন দেখবেন বা মেডিসিনের ফ্যাকাল্টি যদি কেউ থাকেন, তারা প্রপার সময়ে রেফারাল করবেন। নেফ্রোলজিস্ট বারবার জোর দেবেন যে ফিস্টুলা আগে করে নিতে হবে, এবং এখন 90% লোক ইনসিডেন্ট ডায়ালিসিস করতে আসে উইথ ক্যাথেটার। এইটাকে যদি উল্টানো যায় যে 80 to 90% লোক আসবেন উইথ এভি ফিস্টুলা, তাহলে প্রথম 3 মাসে ডায়ালিসিসে ইনফেকশন রিলেটেড ডেথ প্রায় 0-এর কাছে চলে যাবে।
কারণ এই CRBSI is very important in inviting general septicemia as well as several pneumonic complications, যেটা ডায়ালিসিসের রোগীদের প্রথম 3 মাসের ডেথের একটা ইম্পর্টেন্ট কজ। কি করে সেটা প্রিভেন্ট করা হবে, এইটাই ডায়ালিসিস ইউনিট রাউন্ড দেওয়ার সময় আমাদের ডাক্তারবাবুরা এবং অ্যাসিস্ট্যান্ট সুপাররা কি কি জিনিস লক্ষ্য করবেন সেইটা একটু আমি বলবো। এই যে প্রথমে আমি এই কথাটাই বলেছি যে হাই নাম্বার অফ লোকেরা যায় এবং সেখানে আর্লি ফিস্টুলা, এই এডুকেশন অফ দ্য পেশেন্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আর্লি কনসালটেশন উইথ ভাস্কুলার সার্জনস অ্যান্ড স্ট্রিক্ট protocol of catheter care has to be there in the dialysis unit. এইটা যদি আপনারা চান একটা প্রোটোকল কি হবে সেইটা আইসিইউ ক্রিটিক্যাল কেয়ারের 1-2 লোককে নিয়ে বসে করে দেয়া যেতে পারে আপনার ডায়ালিসিস ইউনিটে। সেটা একটা সলিড বোর্ডের ওপরে পেস্ট করে টানিয়ে রাখবেন যাতে স্টুডেন্ট থেকে শুরু করে বাকি ডায়ালিসিস টেকনোলজিস্ট সকলে সেটা ফলো করে। Catheters should be inserted under strict aseptic condition, মানে এইটাতে মাস্কের প্রভিশন, গ্লাভসের প্রভিশন অ্যাডিকুয়েটলি রাখবেন। কোনো ক্যাপ মাস্ক ছাড়া কোনো লোক ক্যাথেটার হ্যান্ডেল করবে না, ক্যাথেটার ক্যানুলেট করার সময় হোক কিংবা ক্যাথেটার ঢোকানোর সময় হোক। রাইট ইন্টারনাল জুগুলার আমি বলছিলাম যে মোস্ট প্রেফার্ড লোকেশন, আর সাবক্লেভিয়ান ভেন আমরা ডিসকারেজ করি, কারণ সাবক্লেভিয়ান ভেন যদি একবার ক্লট করে যায় তাহলে হাতে ফিস্টুলা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায়। দেখুন যে একটা পেশেন্টের যদি প্রপার কেয়ার নিতে হয় তাহলে মানে কোন কোন জায়গাতে পেশেন্টকেও শেখাতে হবে যে হ্যান্ড হাইজিন তাকে বাড়িতেও মেনটেন করতে হবে বা ওখানটায় হাত দেওয়া চলবে না। সাধারণত এটা ডায়ালিসিস ইউনিটের স্টাফরাই বলে থাকেন। হ্যান্ড হাইজিন আমরা জানি যে 7টা স্টেপ কিভাবে হাত পরিষ্কার করা হয়েছিল, সেটার একটা ছবি তৈরি করে ডায়ালিসিস ইউনিটে রাখবেন যাতে ডায়ালিসিসের যে স্টাফ সে ওই ছবিটার দিকে রেফার করে ছবিটা দেখিয়ে পেশেন্ট এডুকেশন করতে পারে। যদি পারেন একটা ছোট্ট জায়গা করবেন যেখানে পেশেন্ট এবং ফ্যামিলি বসবে এবং সেখানে এই কথাগুলো ডায়ালিসিসের নার্স বা টেকনিশিয়ানরা তাদের বলে দেবে। ডাক্তার ডায়ালিসিস পেশেন্টদের সঙ্গে 10 মিনিট থাকে, টেকনিশিয়ান নার্সরা ডায়ালিসিস পেশেন্টদের সঙ্গে, টেকনোলজিস্ট বা নার্সরা, আজকাল আমরা আর টেকনিশিয়ান বলছি না, নার্সরা তাদের উইথ অল ডিউ রেসপেক্ট, আমি যদি কখনো বলেও ফেলি টেকনিশিয়ান কিছু মনে করবেন না যদি টেকনিশিয়ান থাকেন অন্য এন্ডে, জেনারেল অ্যাক্সেস কেয়ার অ্যাট হোম দ্যাট হ্যাজ টু বি ডান, দ্যাট ইজ বেডিং উইথ আ ক্যাথেটার কীরকম করে করতে হবে এটা টেকনোলজিসদের শেখানো থাকে, সেটা বলবেন। সাইন্স অ্যান্ড সিমটমস অফ ইনফেকশন কী হয় সেই নিয়েও একটুখানি বলবার আছে। যদি ক্যাথেটারে থাকা লোকের জ্বর আসতে থাকে, ক্যাথেটারের জায়গাটা যখন খুলবেন সেই যে এক্সিট সাইডটা সেখানে যদি ইনফ্লামেশন থাকে, পাস এক্সুড করে, সেইখানে চারপাশে যদি এরিথিমা থাকে তাহলে সেইগুলো হয়ে গেল সাইন্স অফ ইনফেকশন। আর জ্বর থাকলে সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সিমটম। হাউ টু রেসপন্ড ইফ প্রবলেমস উইথ দ্য ক্যাথেটার ডেভেলপ উইথ আউটসাইড দ্য dialysis catheter, risks associated with catheter, importance of permanent access, এটা বারবার বলতে হবে পেশেন্টদের যাতে তারা পার্মানেন্ট অ্যাক্সেসটা করে, যাতে তারা পার্মানেন্ট অ্যাক্সেসের প্রয়োজনীয়তা বোঝে এবং করে। অ্যান্ড বেসিক ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস ডিউরিং ক্যাথেটার অ্যাক্সেস প্রসেস। আমার মনে হয় প্রত্যেক ডিস্ট্রিক্ট হসপিটাল তার কাছাকাছি অ্যাভেলেবল কে সার্জন ফিস্টুলা করতে পারবেন সেইটা যদি একটু লিস্ট মেনটেন করেন এবং সেই লিস্টটা পেশেন্টদের প্রোভাইড করেন ভালো হয়। কেননা ওরা অনেক সময় না খুঁজে পায় না যে এক্স্যাক্টলি কে ফিস্টুলা সার্জারি করতে পারবে। আর আমরা হাসপাতালগুলোতে অনেক সময় দক্ষ লোক দিতে পারিনি কারণ লোক কম আছে। তাহলে বেসিক ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসগুলো ডিউরিং ক্যাথেটার অ্যাক্সেস প্রসেস সেইটা মানতে হবে। সবটা হয়তো খুব ডিটেলে বলা সম্ভব না। Universal precaution, that is a strict sterile environment and aseptic technique, should be applied at any occasion when a venous catheter is manipulated, connected or disconnected. এই ইউনিভার্সাল প্রিকশনে ফেলিয়ারের জন্যই
আমাদের হেপাটাইটিস বি সি ও কিন্তু স্প্রেড করে। যে কোনো ব্লাডবোর্ন ইনফেকশন কিন্তু ডাইরেক্টলি ডায়ালিসিস মেশিনের মধ্যে ঢুকে যায় না, মানে সেটা খুব খুব রেয়ার ঘটনা, 10,000-এ একটা হবে, কিন্তু যার যে সময় ওই ডায়ালিসিস মেশিনটা সোর্স হতে পারে। কিন্তু বেশিরভাগ সময় ইট ইজ হরিজন্টাল ইনফেকশন, মানে যে স্টাফ করছেন তিনি যদি ইউনিভার্সাল প্রিকশনের নিয়ম ভঙ্গ করেন, তাহলে ওদের ধরুন একজন একটা পেশেন্টকে হ্যান্ডেল করছে, তখন আরেকটা মেশিন অ্যালার্ম দিল, যদি অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার না থাকে। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে দেখার কথা যে 5টা বেডের জন্য প্রেফারেবলি 3 জন, অন্তত 2 জন ডায়ালিসিস টেকনোলজিস্ট সবসময় অ্যাভেলেবল আছে কিনা। ইন আ বিজি ইউনিট অ্যাটলিস্ট 3 পিপল শুড বি অ্যাভেলেবল। যেই একটা অ্যালার্ম দেয়, যে গ্লাভসটা পরে ওই পেশেন্টটাকে ডিল করছিল, সেই গ্লাভসটা পরেই দৌড়ে গিয়ে ওই মেশিনের সারফেসে হাত দিল, ওই মেশিনের নটগুলো মডারেট করলো, হয়তো ওই মেশিনের সারফেসে লেগে রইল একটু ব্লাড, বা ওই পেশেন্টের যে অ্যাক্সেসটা ম্যানিপুলেট করলো, তখন এই পেশেন্টের ব্লাড এবং সেটা ওইখানে পেশেন্টের সঙ্গে চলে গেল। অর্থাৎ হরিজন্টাল ট্রান্সফার অফ ইনফেকশন, mostly infection depends মানে is transmitted by the staff who is at fault, at ঠিক সময় পেল না, গ্লাভস পরলো না, তার অ্যাওয়ারনেস নেই, ক্যাপ মাস্ক ঠিক মতো পরছে না, তার নিজের এয়ারবোর্ন ইনফেকশনগুলো দিয়ে দিচ্ছে, আর তার নিজেরও যথেষ্ট সম্ভাবনা থাকবে। এই যা কিছু ইনফেকশন প্রোটোকল আছে, সেটা সবটাই এই ভালনারেবল পপুলেশনকে প্রোটেক্ট করার জন্য। ডায়ালিসিসের যে পপুলেশন, তারা ভালনারেবল টু এই সমস্ত ইনফেকশন। এই যে বারবার গ্লাভস চেঞ্জ, এটা শুধু পেশেন্টের ইনফেকশন হবে না এই জন্য নয়, এটা অলসো টু দ্য কি প্রোটেকশন এক্সটেন্ট, যে আমার স্টাফরা নিরাপদে থাকবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে তাই জন্য অ্যাডিকুয়েট এবং কোয়ালিটি গ্লাভসের, আমি বারবার পিজিতে কাজ করার সময় দেখেছি, নিজে গ্লাভস পরতে খুলতে গিয়ে যে গ্লাভসটা ঢোকাচ্ছি হাতে, গ্লাভসটা পরবার আগে ছিঁড়ে যাচ্ছে। যদি এইরকম কোয়ালিটির গ্লাভস ঢোকে, তাহলেও যে কোথাও বা ইনফেকশন প্রমোশন হয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে অ্যাডমিনিস্ট্রেশনে থাকাকালীন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মনে রাখতে হবে যে আমরা 3 মাস অন্তর অন্তর করছি, তার কারণ আমরা জানি 30 to 90 days হচ্ছে হেপাটাইটিস বি আর সির ইনকিউবেশন পিরিয়ড। মনে রাখতে হবে যে গত 90 দিনে আমি পজিটিভ ছিলাম না, আমি এপ্রিলের প্রথমে পজিটিভ ছিলাম না, কিন্তু আমার শরীরে ধরুন মের শুরুতে, মের ফার্স্ট উইকে হেপাটাইটিস বি ঢুকে পড়েছে। এবার এই হেপাটাইটিস বি পজিটিভ হতে হতে আরও 30 থেকে 45 দিন লাগবে। আমি ধরা পড়ব 3 মাস বাদে, কিন্তু পোটেনশিয়ালি I will remain source of hepatitis B to all the fellow patients and all the dialysis technicians. সুতরাং কি লেভেলে আমার অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমি প্রত্যেকটা পেশেন্টকেই পোটেনশিয়াল বিসি পেশেন্ট বলে ধরব। যারা মার্কড বিসি পেশেন্ট তারা আইসোলেশনে থাকবে, কিন্তু যে পেশেন্টগুলো নর্মালিও এসে বিছানায় শুচ্ছে, মনে রাখতে হবে তারা ইনফেকশনের উইন্ডো পিরিয়ডে থাকতে পারে, এবং ইউনিভার্সাল প্রিকশন ব্রেক করা চলবে না। কোনো সময় ক্যাজুয়াল হওয়া চলবে না যে আমি তো এটা জেনারেল পেশেন্ট হ্যান্ডেল করছি, এই পেশেন্টটা দেখতে দেখতে গিয়ে আমি ওই পেশেন্টটাকে একই গ্লাভস দিয়ে দেখতে পারি, বা গ্লাভস না পরেও ওর ক্যাথেটারটা একটু ম্যানিপুলেট করে দিতে পারি। সেটা নিজের জন্যেও রিস্কি এবং অন্যদের জন্যেও রিস্কি। এটা পিওরলি টেকনোলজিসদের ইউজ, যে অ্যান্টিমাইক্রোবিয়াল লকস ওরা কীভাবে ইউজ করবে, যখন ওদের সঙ্গে কথা বলবো এগুলো আমি ইলাবোরেট করব। কিন্তু এই জিনিসগুলো অ্যাভেলেবল থাকতে হবে একটু, যে এক্সিট সাইট ড্রেসিং করার সময় যে অয়েন্টমেন্ট লাগবে, মাইক্রোবিয়াল লক সলিউশনস যদি ওরা চায়, সেগুলো আপনাদের ইনভেন্টরিতে থাকতে হবে, দিতে হবে, কারণ এটা তো ডায়ালিসিস ইউনিটেই করে নেবে। যেগুলো পিপিপি ইউনিট আছে, সেখানে তাদের যারা প্রোভাইডার, তাদের এইগুলোর অ্যাওয়ারনেস এবং এগুলো রাখতে হবে। তাহলে আমাদের যদি নজরদারি করার হয়, আমাদের মাঝে মাঝে দেখতে হবে যে এই জিনিসগুলো, মানে আমি আপনাকে সচেতন করছি, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যারা রাউন্ড নেবেন, তারা গিয়ে মাঝে মাঝে ওর এমার্জেন্সি ট্রে, ওর যে রেগুলার
পেশেন্ট সাপোর্ট ট্রে, মানে যখন এইগুলো করা হয় সাধারণত ডায়ালিসিস নার্স ট্রে নিয়ে একটা ট্রলি বা ট্রে নিয়ে সামনে যান, সেই তাতে সব জিনিসগুলো ঠিকমতো রাখা আছে কিনা। The exit site should be inspected at every hemodialysis session. Patient should be instructed to maintain hygiene. এইগুলো পুরোটাই ডায়ালিসিস টেকনোলজিস্টদের কাজ, আজকে তারা শ্রোতা নন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখতে চাইছি এই যে আমাদের ডায়ালিসিস ইউনিটগুলো আছে, এত কষ্ট আপনারা করছেন, আমরা করছি, সবাই মিলে চেষ্টা করছি যে পেশেন্টগুলোকে ভালো আউটকাম দিতে, তা হলেও অনেক পেশেন্ট ড্রপ আউট হয়। প্রথম 3 মাসে আমি দেখতে গিয়ে দেখেছি প্রায় 30% ড্রপ আউট। আমি যে পিপিপি ইউনিটগুলো থেকে ডেটা নিয়েছিলাম, দেখেছি যে প্রায় 30% পেশেন্ট ড্রপ আউট হচ্ছে। এই ড্রপ আউটের মধ্যে মর্টালিটি কতটা আউট অফ পকেট এক্সপেন্ডিচারের জন্য এসে পৌঁছতে পারছে না এবং ডায়ালিসিস নিতে পারছে না, এইগুলো একটুখানি জানবার আমার ইচ্ছে, যে তাহলে কোন কোন জায়গায় ইন্টারভেনশন করলে আমরা 3 মান্থসের মর্টালিটি বা ড্রপ আউটটা কমিয়ে দিতে পারবো, অর্থাৎ বেশি লোক ডায়ালিসিস নেবেন এবং বেশি লোক বেঁচে থাকবেন। এই 3 মাসে হিমোডায়ালিসিসে একটা মেজর পোর্শন অফ লোক, প্রায় 1/3 30%, তার মধ্যে ধরুন 10 to 15%-এর মর্টালিটি হয়ে যায় বিকজ অফ দিস ইনফেকশন রিলেটেড মর্টালিটিটাই এই সময় সবচাইতে বেশি হয়। তো একটা ডায়ালিসিস রেজিস্ট্রি আমরা প্ল্যান করেছি, আমাদের যে ডিএইচএস, ডিএমই এবং আমাদের এই যে ইউনিটটা যারা ডায়ালিসিস দেখাশোনা করেন, আমাদের যে এই সেলটাও ভীষণই keen and eager to give the better outcome for the patients. So we have planned a dialysis registry. তার জন্য ন্যাচারালি একটা এক্সেল শিট তৈরি হবে এই ডেটাটা কালেকশনের জন্য। আমি আপনাদের কাছে একদম হাত জোর করে অনুরোধ করব, অনেক কাজ আপনাদের, কিন্তু তার মধ্যেও কাউকে না কাউকে দিয়ে এই ডেটাগুলো, আমরা যে এক্সেল শিটের ডেটাগুলো চাইবো, হ্যাঁ, সেই ডেটাগুলো পাঠানো, সেটা একবার একটু অভ্যেস হয়ে গেলে আর দেরি হবে না, কিন্তু অনেক কিছু আমরা জানতে পারবো। আমাদের ডায়ালিসিসের কত পেশেন্ট যাচ্ছে, কি হচ্ছে, তাদের মূল অসুখটা কি থাকছে, তাদের কতজনকে আমরা বাঁচাতে পারছি, কতজনকে বাঁচাতে পারছি না। সো প্রিভেনশন অফ খুব ইম্পর্টেন্ট। এখানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের জোগাড় যেন থাকে, সেইটা আছে কিনা সেটাও মাঝে মাঝেই জিজ্ঞেস করবেন। এই ক্লিনিং অ্যান্ড ডিসইনফেকশনের জন্য যা যা গ্যাজেটস লাগে, আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ইউনিটেই যেন ওই রিপ্রসেসর থাকে। একটা মেকানিক্যাল রিপ্রসেসর থাকলে ডায়ালাইজার ক্লিনজিংটা অনেক বেটার হয় এবং ডায়ালাইজার ডিসকার্ড করাটা অনেক কম হবে, কারণ আমরা যে বান্ডল ভলিউমটা, এফেক্টিভ বান্ডল ভলিউমটা, ওই রিপ্রসেসরটা ভালো কাজ করলে আমরা এফেক্টিভ বান্ডল ভলিউম দেখতে পারবো এবং ইট ক্যান বি বান্ডল ভলিউম গাইডেড ডিসকার্ড অফ দ্য ডায়ালাইজার, উইচ ইজ মাচ মোর সায়েন্টিফিক। কারুর কখনো ডায়ালিসিস চলতে চলতে ব্লাড ক্লট করে গেলে সিঙ্গল ডায়ালিসিসের পরই ডিসকার্ড জরুরি হয়ে যেতে পারে, আর কারুর ক্ষেত্রে যদি 10 বার ডায়ালিসিস হয় এবং ভালো ক্লিনজিং হয় এবং 80% ফাইবার বান্ডল ভলিউম প্রিজার্ভড হয়, তাহলে কিন্তু সেই ডায়ালাইজারটা ইউজেবল থাকতে পারে। তাহলে একটা আমরা ডায়ালাইজারগুলোর রিইউজটাকে অনেক সায়েন্টিফিক গাইডেন্সে করতে পারবো, যে যার দরকার পরের ডায়ালাইসিসেই চেঞ্জ করা, তারটা চেঞ্জ হবে, আর যার দরকার নেই তার 6টার বদলে 8টা হতে পারবে কি 10টা হতে পারবে, তারপর হয়তো চেঞ্জ করতেই হবে। আর এখানে আমি বলবো আরও একটা রিকোয়েস্ট প্রায় সকলের থেকে আসতে থাকে, যে অনেকের থেকে, বিশেষ করে যদি তাদের পরিচিত কেউ হাসপাতালে থাকেন, আপনারাও নিশ্চয়ই এই রিকোয়েস্ট পেয়েছেন, যে সিঙ্গল ডায়ালাইজারে করব, একটুখানি লিখে দিন সিঙ্গল ডায়ালাইজারে করব। এই যে অনুরোধ, এই অনুরোধের ফ্লজ এবং ভালো দিক কি? ভালো দিক হচ্ছে যে, যেমন ধরুন প্রত্যেকবার নতুন ডায়ালাইজার ইউজ করলে আপনার ব্লাড ক্লিনজিংটার মানে কোনো আর সংশয় রইল না, সংশয়াতীতভাবে ভালো হবে। হ্যাঁ, কেননা ডায়ালাইজারটা নতুন, তার এক্সপ্রেশন, তার
ওই এক্সট্রাকশন, ইউরিয়া ক্রিয়েটিনিন এক্সট্রাকশন করার যে ক্ষমতা, সেটা প্রত্যেক বাড়ি নতুন ডায়ালাইজারের মতন থাকবে। কিন্তু কিছু কিছু অসুবিধাও আছে, কিছু কিছু অ্যালার্জিক রিয়াকশন রিইউজ করতে থাকলে কমে যায় একটা। আর এই যে রিইউজটা এনভিরনমেন্টালি খুব ফেভারেবল। আমরা কোভিডের সময় রিইউজ বন্ধ করেছিলাম এবং তারপর আমাদের এই সিঙ্গেল ডায়ালাইজার ইউজের একটা ভীষণ প্রবণতা এসছে। কিন্তু আপনি ভেবে দেখুন যে আপনি বায়োমেডিক্যাল ওয়েস্ট কি হিউজ পরিমাণে বাড়িয়ে দিচ্ছেন, এবং আলটিমেটলি ট্যাক্সড হচ্ছেন তো আপনারাই, যে টাকাটাই সরকার আমাদের খরচ করার জন্য দেয়। আমাদের এত পপুলেশন সবসময়ই কম পড়ে, যত ইকোনমিক্যালি আমরা খরচ করব ততই অন্যান্য ভালো দিকে আমরা ওটাকে খরচ করতে পারবো। তো সেই জন্যে সবসময় যে সিঙ্গেল ডায়ালাইজার উৎসাহিত হয়ে দেওয়ার দরকার আছে এরকমটা দরকার নেই। এর মধ্যেও অনেক রকমের গন্ডগোল থাকতে পারে। আর ডায়ালাইজার লেবেলিং ঠিক মতো হচ্ছে কিনা, ডায়ালাইজার র্যাক ঠিক করে কিনেছে কিনা, যেখানে রিইউজ হচ্ছে সেখানে প্রপার ডায়ালাইজার র্যাক আছে কিনা, তার ভেতরে ডায়ালাইজারের ভেতরে প্রপারলি ডিসইনফেকশন সলিউশন ভরা হচ্ছে কিনা, ডায়ালিসিস যথেষ্ট নর্মাল স্যালাইন দিয়ে সেইগুলোকে রিনস আউট করা হচ্ছে কিনা, ক্লিনিং ম্যানুয়াল ক্লিনিং যেখানে হয় প্রপার ক্লিনিং হচ্ছে কিনা, এগুলোর জন্যেও মাঝে মাঝেই রাউন্ডে যদি এই সংক্রান্ত কিছু প্রশ্ন করেন আপনারা যখন ডায়ালিসিস ইউনিটটা রাউন্ড দেবেন, তাহলে ডায়ালিসিসের লোকেরাও একটু সতর্ক হয় যে তাদের এই জিনিসগুলো দেখভাল করার কেউ আছে। আপনারাও আস্তে আস্তে এইটা করতে করতে কিছুটা শিখে যাবেন বা বুঝে যাবেন যে ওখানে নিডটা কি, কোথায় অপচয় হচ্ছে আর কোথায় প্রয়োজনের জিনিস নেই। এইটা দেখুন, আমি এটা একটা দিয়েছি যে যদি প্রপার হ্যান্ড হাইজিন মেনটেন করতে হয় কতবার একজন ডায়ালিসিস টেকনিশিয়ানকে হাত ধুতে হবে। হ্যাঁ, যে এটা আমি রিড আউট করছি না বা করছি না, কিন্তু এই যে জায়গাগুলো এই রকম ধরনের ম্যাডাম একটু ইন্টারাপ্ট করব, একটু আপনার স্ক্রিনটা বোধহয় চেঞ্জ হচ্ছে না, ওই একই রয়ে গেছে প্রিভেনশন অফ। আবার কি আমি এতক্ষণ ধরে চেঞ্জ হয়নি না বোধহয়, আমি অন্যরা কি আমি তো পাচ্ছি না, মানে আচ্ছা ঠিক আছে, না না চেঞ্জ হচ্ছে। একবার তোমারটা একটু করে না, কি করব দেখুন কানেকশনে গন্ডগোল হচ্ছে, আমি দেখছি চেঞ্জ হচ্ছে এখানে এবং হ্যাঁ হয়েছে ম্যাডাম, হয়েছে হ্যাঁ এবার হচ্ছে ম্যাডাম, হচ্ছে। এই ধরনের আমি কিছু পোস্টার বানাতে দিতে পারি আপনাদের কাছে, যেটা আপনি ডায়ালিসিস ইউনিটে লাগিয়ে রাখার কথা বলতে পারেন। হ্যাঁ, এর যদি মানে 3/4 ভাগও লোকেরা ফলো করে তাহলেও দেখবেন যে অনেকটা ইনফেকশন কমে যাবে। তো এই ধরনের এডুকেটিভ জিনিস দিয়ে ডায়ালিসিস ইউনিটটা সাজানো গোছানোর কথা। আমি অনেক সময় পিজিতে থাকতে অ্যাসিস্ট্যান্ট সুপারদের দেখেছি, তারা খুব যত্ন করে এই ধরনের আইসি অ্যাক্টিভিটি খুব যত্ন করে করেন। আমাদের ট্রান্সপ্লান্টের ডিসিজ ডোনার ট্রান্সপ্লান্টের সময় ওরা অনেক এরকম আইসি অ্যাক্টিভিটিতে খুব হেল্প করেছি। আমি আশা করব যে এখানেও আমাদের ওরকম সাহায্য পাওয়া যাবে। নিজেরা আমার থেকে এই ব্যাপারটা, এই আইসি অ্যাক্টিভিটির জিনিস দিয়ে সাজানোর ব্যাপারটা অনেক সময় তারা বেশি ভালো বলতে পারতেন। আমি মেটেরিয়াল প্রোভাইড করতে পারি আপনারা যেরকম চাইবেন যে এই ধরনের জিনিসগুলোকে হাইলাইট করে, কিন্তু আপনারা যদি করেন শেষমেশ আপনার আমার আত্মীয় স্বজনরাই তো ডায়ালিসিস নেবেন, তাদের ভালো হবে। যে পরবর্তী যা সমস্যা সেটা হচ্ছে যে ডায়ালিসিস পেশেন্টগুলো, এই আমাকে কালকে বিদ্যাসাগরের একজন পিডিয়াট্রিশিয়ান ফোন করেছিলেন যে একটা বেরিয়েছে যে এমার্জেন্সিতে মেডিকেল অফিসার যারা থাকবেন তাদের এই ইয়েগুলো দেখতে হবে, পেশেন্টগুলোকে দেখতে হবে যে যাদের অসুবিধা হবে, তখন তারা কি করে এটা ম্যানেজ করবেন। কারুর বিশেষ করে উনি পিডিয়াট্রিশিয়ান, অ্যাডাল্ট পেশেন্টের 190/100 বিপি হয়ে গেলে সত্যি সমস্যার কথা। পিডিয়াট্রিশিয়ানের পক্ষে খুবই সমস্যা এটা ম্যানেজ করা। ডায়ালিসিস পেশেন্টদের ব্লাড প্রেশার বেশি নিয়ে যদি তারা আসে, তাহলে বেশিরভাগ সময় ডায়ালিসিস পেশেন্টদের সেটা হচ্ছে ভলিউম ওভারলোডের জন্য। অর্থাৎ এই যে মাঝের সময়টা তাদের ইউরিন হয়নি, তারা জল বা নোনতা জিনিস বেশি খেয়েছেন। মনে রাখবেন, সল্ট ইজ ওয়ান ইম্পর্টেন্ট কজ অফ ফ্লুইড রিটেনশন ইন বডি। আমি যদি গিয়ে দিব্যি করে
নুন দিয়ে আলু সেদ্ধ মেখে ভাত খাই মাঝের 3 দিন, তাহলে ডেফিনেটলি আমি জল খেয়েছি 500 করে, কিন্তু প্রতি 9 গ্রাম সল্টের জন্য আই ক্যান রিটেন 1 লিটার অফ ফ্লুইড এভরি ডে। আর 9 গ্রাম সল্ট তো বুঝতেই পাচ্ছেন কতটুকুনি সল্টটা। আমরা ইন্ডিয়ানরা অ্যাভারেজে 18 থেকে 20 গ্রাম সল্ট খাই রোজ। তো এই যে হিউজ সল্ট ইনটেক, সেটা যদি প্রপারলি কার্ভ না হয় তাহলে ইন্টারডায়ালিটিক ওয়েট গেইন বেশি হয়ে যায়, এবং যতক্ষণ পর্যন্ত সিস্টোলিক ব্লাড প্রেশার 200-র নিচে থাকে আমরা ডায়ালিসিস করতে পাঠালে সাধারণত বলি না যে এক্ষুনি প্রেশারের ওষুধ দিয়ে দিন। আমরা বলি প্রথম ঘন্টাটা ডায়ালিসিস করলে ব্লাড প্রেশার হয়তো নেমে যাবে, এক্ষুনি ডায়ালিসিস ইউনিটে ঢোকার আগে প্রেশারের ওষুধ খাবেন না। কিন্তু যদি টু হাই ব্লাড প্রেশার থাকে, 200-র উপরে উঠে যায়, 190-200 ভয় পাওয়ার মতোই, সেক্ষেত্রে পেশেন্টকে একটু কোনো ট্রায়াজে ওয়েট করানো ভালো, একটা প্রেশারের ওষুধ দেওয়ানো ভালো। সেটা র্যাপিডলি অ্যাক্টিং প্রেশারের ওষুধ হলে ভালো হয়, যেটা অল্প সময়ে কাজ হবে এবং কাজটা তারপর চলে যাবে। এই রকম মানে লং অ্যাক্টিং ওষুধ না দিয়ে একটা তাড়াতাড়ি প্রেশার কমবে এরকম। আর এদের কিন্তু ল্যাসিক্স জাতীয় ওষুধ দিলে প্রেশার কমে না, তার কারণ ল্যাসিক্স তো ডাইউরেসিস করে প্রেশার কমাবে, দে ডোন্ট হ্যাভ ইউরিন আউটপুট। সো ওই জিনিসগুলো একটুখানি খেয়াল করা, যে অ্যামলোডেপিন ইজ আ সেফ চয়েস বা নিফেডিপিন ইজ আ সেফ চয়েস, যেটা ইমিডিয়েট রিলিজ নিফেডিপিন ইজ আ সেফ চয়েস, যাতে কিনা একটু ব্লাড প্রেশারটা নেমে যাবে। যখন ব্লাড প্রেশারটা 170-80ও থাকবে তখন আর প্রেশারের ওষুধ দেওয়ার দরকার নেই, ঘন্টা 2 অপেক্ষা করিয়ে আপনি ডায়ালিসিস ইউনিটে পাঠাতে পারেন, বা সেই অবজারভেশনে একটু রাখতে পারেন। আপনার যদি অবজারভেশনের জায়গা থাকে সেইখান থেকে আবার ডায়ালিসিস ইউনিটে যেতে পারে। প্রত্যেকটা ডায়ালিসিস ইউনিটে আদার দ্যান ডায়ালিসিস বেড একটা যদি একটু ট্রায়াজ বেডের মতো থাকে ভালো হয়, তার কারণ অনেক সময় পেশেন্টদের ব্লাড প্রেশার ডায়ালিসিসের পর খুব নেমে যায়, একটু বেড়ে যায়, পেশেন্টরা একটু ওয়েট করে ঘন্টাখানেক ওয়েট করে যেতে চায়, যখন আপনিই হয়তো প্রেশারটা নেমে যায় কিংবা প্রেশারটা উঠে পড়ে। এই যে সময়টা, এটার জন্য প্রত্যেকটা ডায়ালিসিস ইউনিটে একটা ওরকম বেড থাকলে ভালো, যেখানটায় একটু পেশেন্টটা শুয়ে অপেক্ষা করতে পারে। একটা পেশেন্ট কি করলো, একটা সেশনের সব পেশেন্টদের যে তা না, আর তা না হলে আমাদের যে এমার্জেন্সি অবজারভেশন আছে, যেহেতু হাসপাতালের সঙ্গেই যুক্ত থাকছে বেশিরভাগ ডায়ালিসিস ইউনিট, সেই এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে বা মেডিসিন ওয়ার্ডে একদিনের জন্য ভর্তির জন্য যেতে পারে। আমি ডিস্ট্রিক্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ড দেখেছি, সব সময় সেটা ওভার ক্রাউডেড, ভীষণ অসুবিধে থাকে। সেই জন্য ডায়ালিসিসের একটা বেডের কথা বললাম, এখানে অল্পক্ষণ থেকে পেশেন্ট একটু ডায়ালিসিসের টেকনোলজিস্টরাই প্রেশার দেখে দেবেন, দেখে চলে যাবেন। হ্যাঁ, আমি মল্লিকা বলছিলাম, অ্যাসিস্ট্যান্ট সুপার বিদ্যাসাগর থেকে। হ্যাঁ বলুন ম্যাডাম, বলছিলাম যে ইউজুয়ালি দেখা যায় যে মানে এখন অ্যাভারেজ আমরা দেখেছি কিছুদিন যখন আমরা আফটার গেটিং দিস প্রোটোকল যখন আমরা এখন অ্যাভারেজ 180 আবার হয়ে থাকছে না প্রেশারটা। ইন দিস কেস ম্যাডাম, যেটা আমাদের ডায়ালিসিসের এমডিদের সঙ্গে যখন কথা বললেন তখন ওনারা বললেন যে ইউজুয়ালি কিন্তু এই মানে একটা ক্রনিক মানে সিকিউরিটি পেশেন্টের মোরলেস এই প্রেশারটা থাকে আর কি। তো যখন ওই আপনি যখন বললেন যে ফার্স্ট ফেজ অফ যখন 150-60 থাকলে মল্লিকা উপরের প্রেশারটা আমাদের জল বার করতে একটু সুবিধা হয়, আমরা 150-60-এ ভয় পাই না। কিন্তু ওই যখন ওটা 180-90-200 এসব থাকে তখন আমাদের মনে হয় যে হয়তো অত বেশি প্রেসারে মাথার ভেতরে যে শিরা ছিঁড়ে যেতে পারে, একটা ইন্ট্রাভার সেরিব্রাল হেমারেজ হতে পারে, বা হাইপারটেনসিভ এনকেফ্যালোপ্যাথি কনভালশন হয়ে যেতে পারে ডায়ালিসিস চলাকালীন, সেইগুলোকে আমরা ভয় পাই। তাই জন্য একটা এক্সট্রিমে গেলে আমরা বলি যে ওষুধ দিয়ে যান, কিন্তু 160-70 হলে বলি না। আরেকটা জিনিস হচ্ছে, যারা রেগুলার দেখবেন যদি কোনো একজন পেশেন্টের সমানে এরকম হতে থাকে, তিনি 2টো ডায়ালিসিসে থাকেন, তার অ্যান্টিহাইপারটেনসিভগুলো অ্যাডজাস্ট করার সঙ্গে সঙ্গে ডায়ালিসিসের ইন্টারভ্যালটা কমিয়ে দেওয়া দরকার, অর্থাৎ তার 3টে ডায়ালিসিস লাগবে। যিনি জল বেশি খেয়ে ফেলছেন, যার ইউরিন একেবারেই চলে গেছে, ডায়ালিসিসে থাকতে থাকতে নিজের ইউরিন আউটপুটটা চলে যায়। যারা এখানে ডাক্তার আছেন, আমরা সিকেডি হয়ে গেলেও এই এট্রিয়াল স্ট্রেচিং হয়ে এট্রিয়াল ন্যাট্রিউরেটিক পেপটাইড বেরোয়, এবং তখন আমাদের ওই ন্যাট্রিউরেটিক পেপটাইডগুলো গিয়ে একটু সোডিয়াম বের করে দেয়, একটু জল বের করে দেয়। যেই না ডায়ালিসিস শুরু হয়, অর্থাৎ জলটা আমরা কারেকশন করতে থাকি,
হার্টকে আর লম্বা হয়ে কারেকশন করতে হয় না, তাতে হার্টের লাভ হয়, ন্যাট্রিউরেটিক পেপটাইড কমে যায়, কিন্তু ন্যাট্রিউরেটিক পেপটাইড কমে যায় বলে আস্তে আস্তে রেসিডুয়াল রিনাল ফাংশনটা চলে যায়। অর্থাৎ ডায়ালিসিসে থাকতে থাকতে যে লোকটার শুরুতে 1 লিটার ইউরিন হতো, 6 মাস বাদে তার ইউরিন 400, 500, 200 সেটাতে পৌঁছতে পারে। আমি ওই জায়গাটায় আসছি, আমার প্রেজেন্টেশনে আছে, সেটা আসছি। তাহলে আমার ব্যালেন্সড একটা ফ্লুইড বের করতে হয় সব লোকের জন্য। একটাই প্রথম যখন ডায়ালিসিস শুরু হয়েছিল, আমি যে আসতো পেশেন্টরা, দেখতাম আমার কি হয়েছে না, ব্ল্যাঙ্কেট 2 লিটার ফ্লুইড রিমুভ হয়েছে। না, এরকম কোনো ব্ল্যাঙ্কেট জিনিস থাকতে পারে না। প্রত্যেকটা লোকেরই আলট্রাফিল্ট্রেশনের যে গোলটা, সেটা ভীষণ রকম ইন্ডিভিজুয়ালাইজড। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট ওজন আছে যেটা আমার স্বাভাবিক ওজন। ধরুন আমার 50 কেজিটা আমার স্বাভাবিক ওজন, আমার ইউরিন হয় না, আমি ডায়ালিসিসে যাই, প্রতি 3 দিনে আমার গেন হয় 2 কেজি, কারণ আমি 800 করে জল খাই, 2 দিনের 1600, আর যা ভেতরে জল প্রডিউসড হয়ে আমার 2-2.5 কেজি গেন হয়। তাহলে আমি 50 কেজি ওজনের লোকটা 52.5 কেজি ওজন নিয়ে সোমবার এসেছিলাম ডায়ালিসিস করে, 50 কেজি নিয়ে 52.5 নিয়ে ঢুকলাম। এইবার এই যে 2.5 লিটার জল এক্সট্রা আমার শরীরে, সেটা আমার 10, 15 কি 20 কি 30 সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়াবে, অর্থাৎ উপরের প্রেশারটা একটু বেশি থাকবে। কিন্তু সেইটার জন্য, এই যে বেশি থাকছে এটার জন্য আমি ভয় পাবো না, এটা আমি জলটা বার করলে বের করে দিতে পারবো। কিন্তু এটাই যদি 4 লিটার 4.5 লিটার হয়, তাহলে বের করতে গিয়ে আমার অসুবিধা হবে, বের করতে গিয়ে হার্টের ওপর চাপ বেশি পড়বে। সেই জন্যে আমার বলতে হবে যে এই লোকটা যদি রেগুলার 4-5 লিটার গেন নিয়ে আসতে থাকে, এই 4-5 লিটার গেন হচ্ছে বুঝবো কি করে, যদি না আমার ওই বেসলাইনটা কি করে ঠিক হয় থাকে। আমি বেসলাইনটা কি করে করা যায় আমি লিখেছি, সেটা বলবো। পেশেন্ট এডুকেশন, এডুকেট পেশেন্টস অন ফ্লুইড অ্যান্ড ডায়েটারি রেস্ট্রিকশনস, যেটার কথা এক্ষুনি আমি বলছিলাম, টু কার্ব সল্ট অ্যান্ড ফ্লুইড। ডায়ালিসিসে গেলেও এই জিনিসটা করতেই হয়। Watch your fluid intake, your healthcare team will tell you that what is right for you. যার শুরু থেকেই ইউরিন 200 ml, তাকে ওরকম 500-র বেশি খেতে বলবো না, তাকে 3টে ডায়ালিসিস দিতে বলবো, স্ট্রিক্টলি নুন সব বন্ধ করে দেবো, জলীয় জিনিস, অন্য যে জল ছাড়া জলীয় জিনিস খাবেন তার উপরও রেস্ট্রিকশন করে দেবো, যে টোটাল ফ্লুইড আপনি 800-র বেশি খাবেন না, এরকম বলে দেবো। তো 6 মাস 8 মাস পরে ওই 500-800-তে চলে যায় ওটা। কিন্তু কিছু কিছু পেশেন্ট আছেন, যেমন আমরা বলি ইন্টারস্টিশিয়াল ডিজিজের জন্য যাদের কিডনি খারাপ হয়ে যায়, অনেক দিন অবধি, এডিপিকেডির জন্য কিডনি খারাপ, সিস্টিক ডিজিজের জন্য অনেক দিন অবধি 1 লিটার 1.5 লিটার ইউরিন আউটপুট মেনটেন করেন। তাদের ক্ষেত্রে হয়তো আমরা আরেকটু লিবারাল হতে পারি রিগার্ডিং ফ্লুইড ইনটেক, বাট লেট দ্যাট বি ডিসাইডেড বাই দ্য নেফ্রোলজিস্ট। জেনারেল ইনস্ট্রাকশন আপনারা ওই 800-1 লিটারই দিয়ে রাখুন বা ওই রকমটাই প্রমোট করুন। ফলো আ কিডনি ফ্রেন্ডলি ডায়েট, এটা তো একদিনে মানে আরো একদিন টানা ক্লাস নিতে হবে। মোটের ওপর যেটা সল্ট আর জল, সেটা জেনারেল ক্লাসে বলা যেতে পারে। আর একটা কিপ ট্র্যাক অফ ইউর ডেইলি ওয়েট, এই যে একটা খাতা তৈরি করে ডায়ালিসিস ইউনিট দেয়, এটা মেনটেন করছে কিনা এটাও দেখবেন, যে কত ওজনে ছাড়লো, ফিস্টুলায় ফ্লো কত ছিল, শুরু করার আগে ব্লাড প্রেশার কি ছিল, এর একটা ওই এক্সেল শিটের মতন একটা শিট, 12টা-14টা কলামালা একটা খাতা মতো ওরা ডায়ালিসিস ইউনিট প্রোভাইড করে। সেটাও ডায়ালিসিস ইউনিটগুলো প্রোভাইড করছে কিনা আপনারা দেখতে পারেন, সেটাও কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য। এবং আমি যখন পেশেন্টটাকে 2 মাস বাদে দেখি, কি 15 দিন বাদে দেখি, কি 1 মাস বাদে দেখি, আমার ডিসিশন নেওয়ার জন্য দ্যাট বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ডায়ালিসিস টেকনোলজিসদের আমি বলি সবসময় যে ওইখানে সব সত্যি কথা লেখো, ওখানে কোনো মিথ্যে কথা লিখো না। ওইখানে যদি সত্যি কথা লেখো, তবেই লোকটার কি অসুবিধে হচ্ছে, কি অসুখ হচ্ছে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এই ড্রাইভেরটা চেঞ্জ হতে হতে যায়। ধরুন আমি যখন ডায়ালিসিসে ঢুকেছিলাম, তখন তার আগে কিডনি ফেলিয়ারের জন্য আমি ভালো করে খেতে পারতাম না, আমার জেনারেল বডি ওয়েটই ছিল 50 কেজি, আমি খুব কম খাওয়া দাওয়া করতে পারতাম, বা 43 কেজি ছিল। কিন্তু ডায়ালিসিস চলছে, আমার প্রোটিন খাওয়ার পরিমাণও নেফ্রোলজিস্ট বাড়িয়ে দিয়েছেন, আমার খিদে টিদেও বেড়েছে, আমি দিব্যি খাচ্ছি, তো আমার তো জেনারেল বডি ওয়েট বাড়বে। অর্থাৎ যেটা 40 কেজি ছিল আমার শুরু করার সময়, কি 43 কেজি ছিল, সেটা এক সময় গিয়ে ওটা 45 কেজি হবে। এই যে 2 কেজি বাড়লো, এটাকে যদি আমি খেয়াল না করে আবারও আমাকে 43 কেজিতে নামিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? আমার পায়ে ক্র্যাম্পস হবে। যেমন এই যে পেশেন্ট ভলিউম ওভারলোডে আছে, তার যেমন ফুলে যায়, তেমনি ডায়ালিসিস
করে বেশি জল বার করে দিলে খুব উইকনেস হয়, পায়ে ক্র্যাম্প হয়। হ্যাঁ, কি করলে বোঝা যায় যে আপনার পেশেন্ট ড্রাই ওয়েটে পৌঁছেছে? তার মিনিমাম ব্লাড প্রেশারের ওষুধ লাগে, তার ফোলাগুলো থাকে না, তার নেকভেনটা এনগজ থাকে না, তার লাঙে রালস ক্র্যাকলস থাকে না, নো শর্টনেস অফ ব্রেথ অর কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। আর হার্টের একটা শ্যাডো এক্সরে নর্মাল পাওয়া যেতে পারে, যেটা নাও পাওয়া যেতে পারে, কেননা 10 বছর ধরে যদি আমার প্রেশার বেশি থাকে তাহলে আমার হার্টটা বড়ই থাকবে, ওই 10 দিন ডায়ালিসিসে ঠিক হয়ে যাবে না। কিন্তু কিছু কিছু এটিওলজি যাতে অনেক প্রেশার থাকে না, তাতে ওটা নর্মাল দেখাতে পারে। তেমনি আমি যদি বিলো ড্রাই ওয়েট চলে যাই তাহলে আমার খুব জল তেষ্টা পাবে, মুখ শুকনো হয়ে থাকবে, লাইট হেডেডনেস দ্যাট গোজ অ্যাওয়ে বাই লেইং ডাউন, মানে আমার একটা পশ্চুরাল হাইপোটেনশন হবে। পেশেন্ট এসে কি বলবে, আমি খাড়া হলেই আমার মাথাটা ঘুরছে, ক্র্যাম্পিং হবে, নজিয়া হবে, রেস্টলেসনেস হবে, পেরিফেরাল সার্কুলেশন কমে যাবে বলে কোল্ড এক্সট্রিমিটিস হবে, আর একটা অটোনমিক রেসপন্স হবে, দ্যাট ইজ ট্যাকিকার্ডিয়া, ভলিউম কমলে যেটা হওয়ার কথা। ডার্ক ড্রাই ওয়েটটা কনস্ট্যান্টও না, যেটা আপনাকে বলছিলাম যে ম্যাডাম সাউন্ডটা মাঝে মাঝে না ক্র্যাক করে যাচ্ছে। ও হো হো হো, আমি কিন্তু এটা বোধহয় ঠিক করার কোনো উপায় নেই, কেননা আমি কিন্তু এই ডিভাইস অডিও ইউজ করছি। না ঠিক আছে ম্যাডাম, খারাপ হয়ে যাচ্ছে, খুব শুনতে সুন্দর। পাচ্ছেন না না? না খুব সুন্দর, হ্যাঁ না খুব ভালো আমি হয়েছে। কেটে কেটে বলবো একটু, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওকে ওকে। আমি তাড়াতাড়ি করে বলি না বলে ফেলছি? আমি কি তাড়াতাড়ি বলে ফেলছি? একবারে খুব সুন্দর হচ্ছে ম্যাডাম, দারুণ, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ওই মাঝে মাঝে টার্গেট ড্রাই ওয়েটটা রিঅ্যাসেস করতে হয়। এবার আজকাল আমরা আগে এটাই ট্রায়াল অ্যান্ড এরার মেথডে ছিল, অর্থাৎ আমি আমার ডায়ালিসিস টেকনোলজিস্টকে শেখাতাম যে যেই মুহূর্তে পেশেন্ট বলবে ক্র্যাম্প হচ্ছে, তুমি আলট্রাফিল্ট্রেশনটা কেটে দাও বাবা, তাহলে এই যে ওয়েটটা তুমি শেষে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ড্রাই ওয়েট, লুক অ্যাট দ্য ব্লাড প্রেশার চার্ট, এর বাড়িতেও কম প্রেশারের ওষুধ লাগে, তার মানে এর ড্রাই ওয়েটের কাছাকাছি আছে। কিন্তু এখন আমরা টেকনোলজির যুগ, একটা বিসিএম বলে টেকনোলজি আছে, যাতে আমি আমার এক্সট্রা জল, এক্সট্রা ফ্যাট সব দেখতে পাই। সেই বিসিএম পদ্ধতিটা নেওয়া যায় যে আমাদের ড্রাই ওয়েট অ্যাসেস করার জন্য। আমি যা বলছি তার মধ্যে যতটুকু যার সেটুকু তিনি নিয়ে নেবেন, মানে যতটুকু ডাক্তারির লোকেরা নেবেন, যতটুকু অ্যাডমিনিস্ট্রেশনের নেবেন, সবটা আলাদা আলাদা করে হয়তো বলে উঠতে পারছি না। আর কিছু কিছু জিনিস তো ওভারল্যাপিং অ্যাওয়ারনেস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের লাগে। আচ্ছা, ডায়ালিসিসের আরেকটা জিনিস হচ্ছে অ্যানিমিয়া। কিডনি এরিথ্রোপোয়েটিন হরমোন তৈরি করে, সুতরাং একটা অ্যানিমিয়া, যেই কিডনির কাজ কমে যায়, অ্যাডিকুয়েট এরিথ্রোপোয়েটিন তৈরি হয় না, সুতরাং অ্যানিমিয়া ইম্পর্টেন্ট পার্ট, এবং সরকার এরিথ্রোপোয়েটিন সাপ্লাই করছে। পিপিপি ইউনিটগুলো তো বোধহয় এরিথ্রোপোয়েটিন দিচ্ছে, তাই তো? আপনারা ডিস্ট্রিক্টের হাসপাতালগুলো একটুখানি খেয়াল রাখবেন যে আপনাদের পিপিপি ইউনিটে এরিথ্রোপোয়েটিনটা ইনক্লুডেড আছে কিনা ওটার মধ্যে। দেবাশিস? হ্যাঁ ম্যাডাম, ইনক্লুড আছে। ইনক্লুডেড আছে, হ্যাঁ, আমার হ্যাঁ। তাই দেখেছিলাম যে ইনক্লুডেড আছে, সুতরাং এরিথ্রোপোয়েটিনটা পাওয়া। আর আইভি আয়রনটা এখন কিন্তু ডায়ালিসিসের পেশেন্টদের আইভি আয়রন দেওয়ারই ইনস্ট্রাকশন দিই আমরা, স্পেয়ারিং এরিয়া ছাড়া আমরা ওরাল আয়রন আর দিতে বলি না। ওরাল আয়রন ইরিটেন্ট টু দ্য গ্যাস্ট্রিক মিউকোজা, এদের গ্যাস্ট্রিক মিউকোজাটা ইনফ্লেম থাকে বলে ওরাল আয়রন অ্যাবজর্পশন হয় না। ওরাল আয়রনে কনস্টিপেশন অনেক বেশি, এদের আমরা জল এবং ফাইবার ডায়েট বন্ধ করে দিই। ফাইবার ডায়েটস আর মোস্টলি রিচ অফ পটাশিয়াম বলে এদের বারণ করি খেতে, সেই জন্য এদের শাক পাতা খেতে বারণ করি, তো সেগুলো পটাশিয়াম রিচ বলে, তো তার ফলে প্রথম থেকেই কনস্টিপেশন হয় এদের খুব, তারপরে ডায়ালিসিসেও খুব কনস্টিপেশন থাকে। তো সেই জন্য আইভি আয়রন ইউজ করা ইজ মাস্ট, তাতে হিমোগ্লোবিন অ্যাচিভমেন্টও খুব ভালো হয়। আর এই যে বারবার ওদের এত ব্লাড স্যাম্পলিং হয়, ব্লাড যে সার্কিটগুলোতেও একটু নষ্ট হয়ে যায়, কিছু তো ব্লাড ক্লট হয়ে নষ্ট হয় না সার্কিটগুলোতেও। এক মিনিট, একটা ফোন একটু নিয়ে নিচ্ছি, বলছি খুব এমার্জেন্সি, নয়তো আমি একটা ক্লাসে আছি, পরে কথা বলছি। হ্যাঁ, তো টেকিং কেয়ার অফ অ্যানিমিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আমাদের আইভি আয়রনও লাগবে আর এরিথ্রোপোয়েটিনও লাগবে। শুরুতে সাধারণত আমরা আয়রন স্টোরটা বিল্ড করে নিই 1 গ্রাম মতন আইভি আয়রন দিয়ে, সেটা আমরা ডিভাইডেড ইন 5 to 6 সেশনসও দিতে পারি, ডিভাইডেড ইন 10 সেশনসও দিতে পারি, 2টো সেশনেও দিতে পারি, যার যেরকম হিমোগ্লোবিন এবং যেরকম আয়রন ডেফিসিয়েন্সি থাকবে সেটা অনুযায়ী। আর এরিথ্রোপোয়েটিন ইনজেকশন,
এরিথ্রোপয়েটিন ইনজেকশনটা এই সাপ্লাই হওয়ার ফলে যেটা আমি যখন ছোট ছিলাম, মানে আমি আর কি ডিএম করছিলাম, তখন অনেক মানুষের ডায়ালিসিস দিতে পারলেও এরিথ্রোপয়েটিন কিনতে পারতো না, দাম অনেক বেশি ছিল, এবং তার ফলে আমরা ট্রান্সপ্লান্ট করার আগেও 10-11 হিমোগ্লোবিনে পৌঁছতে পারতাম না, 7-8 হিমোগ্লোবিনে প্রায় বহু মানুষের ট্রান্সপ্লান্ট করতে হয়েছে তখন। তো এই আয়রন সাপ্লিমেন্টেশন আর ইএস এর প্রভিশনটা কিরকম থাকছে দেখা। এর একটা আবার ক্রাক্সও আছে যে 12-র উপরে হিমোগ্লোবিন হয়ে গেলে আমরা এগুলো বন্ধ করি। ব্লাডটা যদি খুব ঠিক হয়ে যায়, পিসিভি যদি খুব হাই হয়ে যায়, ব্লাডটা কোয়াগুলেবিলিটি বেড়ে যায়। যদি কোয়াগুলেবিলিটি বেড়ে যায়, এই অ্যাক্সেসগুলো যেগুলো ওই হাতের ফিস্টুলাই বলুন, আর গলার চ্যানেলই বলুন, আর হার্টই বলুন, আর মাথাই বলুন, ব্রেনের স্ট্রোক, হার্টের স্ট্রোক এবং ফিস্টুলা বা ক্যাথেটারের ওখানে ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুতরাং 12 থেকে 12.5 হিমোগ্লোবিন হয়ে গেলে উই ডেফিনেটলি স্টপ এরিথ্রোপয়েটিন অ্যান্ড আয়রন ফর সাম পিরিয়ড অফ টাইম। সেই জন্য মাঝে মাঝেই ব্লাড মনিটর করা দরকার। এইটা যেমন বেশি হয়ে গেলে আটকানো বললাম, যখন আমরা এরিথ্রোপয়েটিন এবং আয়রন দিচ্ছি কিন্তু উন্নতি হচ্ছে না, সেই সব জায়গায়ও আবার অন্য কোনো কজ অফ অ্যানিমিয়া আছে কিনা, কেননা এদের ইউরেমিক গ্যাস্ট্রাইটিস হয়ে অনেক সময় ক্রনিক জিআই ব্লাড লস হতে থাকে, সেইটা যদি একটু খেয়াল না করা হয় তাহলে তাদের অ্যানিমিয়া কারেক্টেড হয় না। তারপরে আরও বিভিন্ন কারণ, যেগুলো কিডনি বা এইটা খারাপ হওয়া ছাড়াও, ধরুন একটা থ্যালাসেমিক পেশেন্ট, তার তো যাই দিন না কেন আপনি 10-এর উপরে ওঠে না, হয়তো থ্যালাসেমিয়া মাইনর একটা, এই ডায়ালিসিস পপুলেশনে গিয়ে ব্লাড উঠছে না বলে ডায়াগনোসিস হলো, এতদিন ধরে হচ্ছিলই না, যখন সবকিছু দিচ্ছি করছি হচ্ছে না, তখন আমরা গিয়ে বললাম আচ্ছা এটা করে আসুন, দেখলাম সেটা গন্ডগোল হয়ে আছে। তো এরকম আদার দ্যান কিডনির অন্য কজের অ্যানিমিয়াতেও হতে পারে, কিন্তু কমনেস্ট হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি এবং এই জিআই ব্লাড লস হয়ে যাওয়াটা খুব কমন। এইটা আমাদের খেয়াল করতে হবে। একটু খেয়াল করা মানে এটা যখন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট রাউন্ড দেবেন, তিনি পেশেন্টদের এই জিনিসগুলো যদি একটু দেখেন, খেয়াল করেন, জিজ্ঞেস করেন, তাহলে গোটা ডায়ালিসিস মানে একটা সিনিয়র কেউ খুব রেলেভেন্ট কথা জিজ্ঞেস করলে না, যারা স্টাফ তাদের একটা পজিটিভ ফিলিং হয়, মানে সেই ইনপুটটা তারা প্রপারলি দেবার চেষ্টা করে। পরে পরে তারা নিজে লক্ষ্য রাখে যে ও আমার সিনিয়র এসে তো আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছিলেন, কি তোমার পেশেন্টের হিমোগ্লোবিন ঠিক আছে, এই যে মানে। আর আপনারও একটু ক্লিনিক্যাল রাউন্ড দিতে ভালো লাগে, কি পেশেন্টদের সম্বন্ধে কনসার্ন হতে ভালো লাগে। আমার মনে হয় যে এটা ইটস নট আ ব্যাড আইডিয়া। এত কাজ থাকে আপনাদের, আপনারা পারবেন কি করে আমি জানি না, আমি দেখেছি যে আপনাদের প্রচুর কাজ থাকে, তার মধ্যেই একটু। তো নিউমোনিয়া অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ভীষণ কমন ডায়ালিসিস পেশেন্টদের ইউরিন কমে যায়, ওদের ইউরিন ইনফেকশন হওয়ার চাইতে নিউমোনিয়া বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অনেক বেশি হয়। তার কারণ ওরা একটা মোটামুটি সিমিলার রকমের অসুস্থ লোকের। প্রথম কথা হচ্ছে ওদের ইমিউনোলজিক্যালি দে আর ভেরি উইক। হ্যাঁ, ওদের নিজেদের ইমিউনোলজিটা যেটাতে আপনার আমার সর্দি হয়, ওদের নিউমোনিয়া হয়ে যায়। তো কারণ ওই আমাদের সমস্ত প্রোটেক্টিভ মেকানিজমগুলো উইক হয়ে যায়। হ্যাঁ, ইভেন এই যে ভ্যাকসিনেশনগুলো, হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটাও তো আপনাদের রাখতে হবে ডায়ালিসিস পেশেন্টদের জন্য বা এমনি পেশেন্টদের জন্য। সেটাতে অ্যাওয়ারনেস দিই যে হেপাটাইটিস বি ভ্যাকসিনের নর্মাল লোকেদের যা ডোজ, ডায়ালিসিসের লোকেদের ডোজ ডাবল। কেন না, ইমিউনোজেনিসিটিটাই কমে যায়। হ্যাঁ, ইমিউনোজেনিসিটিটা কমে যায় মানে বলে আমরা নর্মাল অ্যাডাল্টরা যখন 1 cc করে একবার নিই, 1, 3, 6 নিই, তো ওরা নেয় 0, 1, 2 তারপরে 6, মানে 4টে ডোজ নেয় এবং প্রতি ডোজে 2 cc করে নেয়। হ্যাঁ, তো এইরকমই ওদের নিউমোনিয়ার 2টো ইয়েই দিয়ে দিতে পারেন, নিউমোভ্যাক্স 13 অ্যাজ ওয়েল অ্যাজ নিউমোভ্যাক্স 23। তারপরে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, সেটা ইয়ারলি রিপিট হবে। হ্যাঁ, তো ওইগুলো দিয়ে রাখা হচ্ছে ওদের প্রিভেন্টিভ মেজার্স। আরেকটা হচ্ছে সারাক্ষণ ডায়ালিসিস নেওয়ার সময় একটি মাস্ক পরে থাকা, কারণ এরা সিমিলার টাইপের ইনফেকশন বেয়ারিং পোটেনশিয়াল থেকে আসে। মানে অনেকেই আমরা এই যে আমাদের যে সরকারি ডায়ালিসিস ইউনিটগুলো, যেখানে তুলনামূলকভাবে নিম্নবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষরা আসেন, তাদের অনেকেরই
বাড়ির যে থাকার ঘরটা সেটাতে অনেক লোক একসঙ্গে থাকেন, তার ফলে একটা হিউমিড এনভিরনমেন্ট, একটা স্টাফড উইথ লট অফ অর্গানিজমস, সেইগুলো তারা সব বেয়ার করেন। এইটা তারা পরস্পরকেও ছড়িয়ে দিতে পারে। সেই জন্যে টিউবারকুলোসিস ডায়ালিসিস পপুলেশনে ভীষণ কমন, 12-15% প্রিভ্যালেন্স, এবং ডায়ালিসিসের মুশকিল হয় যে একটা টিউবারকুলার অ্যাসাইটিস বা টিউবারকুলার এফিউশন ডায়াগনোসিস করা খুব মুশকিল হয়ে যায়, মানে খুবই ডিফিকাল্ট থাকে, সবসময় অর্গানিজম ডেমনস্ট্রেট করা যায় না, টিস্যুতে থাকে না, এক্সট্রা পালমোনারি অনেক কমন, সেই জন্য আপনি কফে স্পুটামে পেয়ে যাবেন, অর্গানিজম এরকম হয় না। তো একটা ইফ অ্যান্ড বার্ট পিকচার থাকে, তার মধ্যেই আপনার নানান রকমভাবে ডায়াগনোসিস এস্টাবলিশ করার চেষ্টা করতে হতে থাকে। সেই জন্যে এই জন্যে আর কি সবসময় আমার স্টাফরাও নিজেদের প্রোটেকশনের জন্য অল দ্য টাইম দে শুড ওয়্যার আ মাস্ক, এবং ডায়ালিসিসের পেশেন্টরাও সেটা করবেন, সেইটা লক্ষ্য রাখবেন। এগুলো সবকিছুই আপনার ওভারঅল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবে। স্ট্রিক্ট হ্যান্ড হাইজিন, বারবার বলছি, ওই জন্য ওইখানে অতগুলো দেখিয়েছিলাম যে কোনো ইনফেকশনই যখন বলবো স্ট্রিক্ট হ্যান্ড হাইজিন আসবে, এবং সেই জন্য ডায়ালিসিস ইউনিটগুলোতে এরকমভাবে দেখাতে হবে, রাখতে হবে, ওদের সবসময় চোখের সামনে রাখতে হবে, পেশেন্টদের কি ফলো করতে হবে সেটা বড় বড় চার্ট করে চোখের সামনে রাখতে হবে, এবং একটা রেগুলার অডিট করতে হবে যে এই তোমাদের এখানে কতজনের সিআরপিএসআই হলো, কতজনের এইটার একটা ওই যে ডায়ালিসিস রেজিস্ট্রিটা করব বলছি, তাহলে আমি একটা এক্সেল শিট পাঠাবো, একটু আমাকে একটু ওই এক্সেল শিটটা একটু ভরে দিতে হবে। আমি নর্থ বেঙ্গল থেকে ওটা অ্যাপ্রুভড হয়ে গেছে, আমাকে তো আর পিজিতে রাখেননি, আমার একাডেমিক এফার্টস যা কিছু এরকম হাফ হার্টেড এফার্টসই হচ্ছে। তো বড় জায়গায় থাকলে, শহরে থাকলে অনেক সহজে অনেক বড় একটা অংশকে, কেননা আমি ছাত্র পাচ্ছি না এখন, না আমার অনেক ছাত্রদের যে একসঙ্গে এই ধরনের কাজগুলোতে অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা, তারাই তো আমার ভবিষ্যতের সোলজার, সেইগুলো করতে হবে। তো এই জন্য আর কি করব, আপনাদেরই এরকম পড়াচ্ছি আর কি, যে রেগুলার অডিট করতে হবে, স্প্রেড অফ হেপাটাইটিস বি, সি অ্যান্ড HIV করতে হবে। ব্লাডবোর্ন ইনফেকশনস পোজ আ সিগনিফিক্যান্ট রিস্ক ইন ডায়ালিসিস ইউনিট, কারণ সবসময় ব্লাড নিয়ে ঘাটাঘাটি হচ্ছে। এর মধ্যে হেপাটাইটিস বি, সি, HIV কিন্তু আমরা সবসময় সিঙ্গেল ইউজ করছি এবং ডিসকার্ড করছি। ম্যাডাম একটু কন্টাই SDH এর সুপারিনটেন্ডেন্ট বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে আমাদের ওই হেপাটাইটিস বি, সি বা এই ধরনের যে টেস্টগুলো আমরা একটু আসতে আমরা যে কিট বেস্ট করি, তো সেই কিটগুলোতে ম্যাডাম ভ্যারিয়েবল রেজাল্ট আসছে, মানে কখনো নেগেটিভ। এর ফলে না আমরা খুব, মানে যেহেতু এলআইসি এটা এখানে এতটা ভালো, শুনুন না, আপনার মাইক্রোবায়োলজি প্যাথোলজি ইউনিটকে ইনভলভ করুন। এই যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য কিট, কি কিট কিনবেন, কি কিট আপনার ওখানে রাখবেন, আপনি একা আপনার ওখানে আমি তো মেডিকেল কলেজের কথা বলছি না, তাহলে কি করে পারবেন? আমি অন্য অ্যাডমিনিস্ট্রেশনের লোকেদের জিজ্ঞেস করছি, এগুলো তো সাধারণত আমাদের ক্ষেত্রে প্যাথোলজির লোকেরা বলে দেন, মাইক্রোবায়োলজির লোকেরা ঠিক করেন। এটা ডিস্ট্রিক্ট হসপিটালে তো ম্যাডাম ওই সাপ্লাইটা আমরা ডিআরএস থেকে পাই, মানে ডিস্ট্রিক্ট স্টোর থেকে। আচ্ছা, তাহলে ওখানে ডিএইচএস স্যারকে লিখুন। ডিএইচএস স্যার তো ইচ্ছে করলেই এই সব জায়গাগুলোতে মেডিকেল কলেজে যারা আছেন, যেগুলো কেনা হচ্ছে সেগুলো জানতে পারবেন, এবং সেই রকম ভাবে একটা সার্কুলার দিতে পারবেন যে স্ট্যান্ডার্ডাইজড কি এইটা আমি যেগুলো ইউজ হয় আমাদের, সেইগুলো আমি বলে দিতে পারি, ডায়ালিসিস ইউনিটে যা হয় ছবি দেখিয়ে দিতে পারি, কিন্তু দ্যাট উড বি প্রমোশন অফ ওয়ান ফার্মেসি, সেইটা ঠিক হবে না। একটা কোনো ফার্মা ইন্ডাস্ট্রির প্রমোশন হয়ে যাবে, সেটা ঠিক হবে না। ম্যাডাম আমরা এগুলো কিট, মানে এই যে যেগুলো কিট পাওয়া যায় ওগুলো দিয়ে করতে পারি নাকি এলআইসি করতে হবে? না, আপনার একটা টাইম, অনেক সময় না খুব খারাপ পেশেন্ট আসে, ঝট করে কিটে দেখে নিয়ে করে নেওয়া হয়, তখন ওই মেথড গুলোতে করতে গেলে ম্যাডাম যেগুলো সিকেডি পেশেন্ট আসে সেগুলোকে কি এলআইসি করাই বেটার, মানে যেহেতু হ্যাঁ হেপাটাইটিস, কিন্তু এরকম পারা যাবে না, বুঝলেন, এত সময়ের ব্যাপারটা। আর স্ক্যানার কিটগুলো যে কি সেইগুলো একটু
আমরা সেগুলো আমার পারচেজ মনে হয় করতাম। হ্যাঁ মেডিকেল কলেজে তো এগুলো তো আমাদের একটু কাইন্ডলি পরে করলে বেটার হয়, কারণ আমাদের ম্যাডামের এটা শোনাটা আমাদের কাছে একটু বেশি জরুরি। কোশ্চেন অ্যান্সার গুলো আমরা একটু পরে সেশনটা করবো, কারণ আমাদের ঘরটাও ছাড়তে হবে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ ম্যাডাম আগে বলে নিন একটু, ম্যাডামকে বলতে দিন। বলছি ডেডিকেটেড ইকুইপমেন্ট ফর ইনফেক্টেড পেশেন্টস টু প্রিভেন্ট ক্রস কন্টামিনেশন। সেই মানে আমাদের ডায়ালিসিস স্টাফদের জন্যও আমাদের আলাদা পোশাক রাখতে হবে। হেপাটাইটিস এইচআইভির জন্য তো থাকেই, এবং সবসময় এইচসিভি বা এইচবিভি করার সময়ও ওটা করতে হবে। আর আমি তো বারবারই বলি যে এই যে ডিসপোজেবল গাউন এবং মাস্ক এবং ক্যাপ এটা পরেই ডায়ালিসিস টেকনিশিয়ানরা কাজ করুন। কারণ যেটা বললাম যে প্রত্যেকটা পেশেন্টকেই আমার ধরে নেওয়া উচিত এ পোটেনশিয়াল বি বা সি পেশেন্ট। এর ক্ষেত্রে আমি সমস্ত রকম প্রিকশন নেব, কারণ আমার স্টাফের প্রোটেকশনও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আইসোলেশন প্রোটোকল ফর ইনফেক্টেড পেশেন্ট, যেমন কোভিডের সময় আমরা আইসোলেশনের ট্রায়াজ করেছি, সেরকমই এই হেপাটাইটিস বি, সি এবং এইচআইভির জন্য আইসোলেটেড এরিয়া রাখা হয়। ভ্যাকসিনেশন প্রোটোকল, এই ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন এইগুলো ইম্পর্টেন্ট, এবং নিউমোনিয়া একবার নেওয়ার পর 5 বছর বাদে রিপিট করা, ইনফ্লুয়েঞ্জা প্রতি বছর, এবং নতুন যা কিছু ভ্যাকসিন ইনস্ট্রাকশন কোনো না কোনো এপিডেমিকের সময় আসবে সেগুলোকে অ্যাবজর্ব করা। এটা হচ্ছে অ্যাডাল্টস অন ডায়ালিসিসে যা যা ভ্যাকসিন দেওয়া যায় ডিপেন্ডিং অন এপিডেমিওলজিক্যাল প্রিভ্যালেন্স, ডিপেন্ডিং অন দ্য এজ গ্রুপ, কোন এজ গ্রুপে আছে। যেমন এমএমআর তো আমরা সব এজ গ্রুপে দিই না, সেরকম বাকি এগুলো ভ্যারিসেলা যেমন আমরা সবসময় এমনি ডায়ালিসিসে দিই না, দেওয়া উচিত কিন্তু সবসময় হয়তো দেওয়া হয় না, কিন্তু যেই ডায়ালিসিসের লোক ট্রান্সপ্লান্ট করতে যায় আমরা কখনো ভ্যারিসেলা মিস করি না, তার কারণ করা যায় না। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসও এখন স্ট্রং ইন্ডিকেশন এসে গেছে যে দিতে হবে। তো এইগুলো তো জানি। হেপাটাইটিস এ ভাইরাস এখনো আমাদের দেশে ইয়ের মধ্যে আসেনি, দিতে হবে যে। আচ্ছা, এইবার আদার ইনফেকশনস অ্যান্ড ভাইরাল এপিডেমিক্স যেগুলো আসবে সেই রকম এপিডেমিক প্রিপেয়ারনেস আমরা যেরকম জানি, স্টাফ ট্রেনিং। কোভিডের সময় তো এইটা অনেক হয়েছিল, কিন্তু কোভিডের সময়ের একটা জিনিস আমি রেখে দিতে বলছি, এই ইউনিভার্সাল মাস্ক পলিসি, এটা আমি ডায়ালিসিস ইউনিটে রেখে দিতে বলছি। হ্যাঁ, এডুকেট পেশেন্টস অ্যান্ড দ্য স্টাফ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য মাস্ক। প্রপার ক্লিনিং, যার জন্য আমি বলবো যে সমস্ত ডায়ালিসিস ইউনিটকেই একটা ওই মেকানিক্যাল প্রসেসর যেটা থাকে আমাদের, হ্যাঁ, সেইটা কেনার কথা বলবো। হাতে পরিষ্কার করার চাইতে ওইটায় পরিষ্কার করা সুবিধে, তার কারণ ওটাতে আপনার বান্ডল ভলিউমটাও দিয়ে দেয়, যে বান্ডল ভলিউমটা ইজ আ সায়েন্টিফিক গাইডেন্স ফর কন্টিনিউইং উইথ দ্যাট ডায়ালাইজার অর ডিসকার্ডিং দ্যাট ডায়ালাইজার। স্ট্যান্ডার্ডাইজ ক্লিনিং প্রোটোকল আছে কতগুলো ডায়ালিসিসের, যেটা আমাদের ডায়ালিসিস টেকনোলজিস্টরা জানেন, সেটা তারা করবেন। এবং এই যে একটা কোয়ালিটি চেক, গিয়ে জিজ্ঞেস করা যে সব জিনিসগুলো ঠিক মতো হচ্ছে কিনা, এবং রাউন্ড দিতে দিতেই জানা যে জিনিসগুলো কিভাবে হবে। আমার মনে হয় যে মাঝে মাঝে আমাদের সিনিয়র টেকনোলজিস্টদেরও আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যারা অ্যালোকেটেড থাকবেন তাদের সঙ্গে একটু রাউন্ড দেওয়ার জন্য পাঠাতে পারি, সবটা এরকম ভিসি করে বা সবটা থিওরিটিক্যালি নয়, তাহলে তারা যেতে পারেন, তারা গিয়ে একটু আই ওপেনার মতো করে দিয়ে আসতে পারেন, যেগুলো আমি ঠিক এই স্লাইডে বলতে পারবো না, দেখাতে পারবো না জায়গাগুলো, মেশিনের জায়গাগুলো দেখাতে পারবো না যে কোন কোন জায়গায় কী কী জিনিস, বা ওইখানে ডায়ালিসিস র্যাকটা, ডায়ালাইজারের র্যাকটা যখন থাকবে সেখানে যে ক্লিন ডায়ালাইজার রাখছে কিনা কি কিছু, সেইটা যে লক্ষ্য রাখা, একটু জিজ্ঞেস করা, এই জায়গাগুলো হচ্ছে আমাদের। ওই ইনফেকশনের ট্যালিটা যদি থাকে না, যে আমার গত 3 মাসে ডায়ালিসিসে খুব ইনফেকশন হচ্ছে, তাহলে আমি সব জায়গাগুলোকে ইয়ে করতে পারবো। কেউ ইউনিভার্সাল প্রিকশন ব্রেক করছে কিনা, আমাদের জলটা কন্টামিনেটেড হয়ে আছে কিনা, জলের চেক হয়েছে কিনা, আবার জলের চেক পাঠাতে হবে কিনা। হ্যাঁ, এই যে অ্যাওয়ারনেস, এটা কোথা থেকে আসবে? ফার্স্ট ডেটা ফিডটা তো এরকম আসবে যে আরে গত 3 মাসে তো ডায়ালিসিস ইউনিটে এতজনের নিউমোনিয়া হয়েছে, এতজনের সিআরবিএসআই হয়েছে, এতজনের ডায়রিয়া হয়েছে। তো তাহলে জানা যেতে পারে যে কিভাবে, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো যে অডিও নিয়ে?
অসুবিধে হচ্ছে না তো? না না ম্যাডাম না। ঠিক আছে, তো ওইটা তাহলে একটু শুনতে পারবেন, ইয়ে করতে পারবেন। আচ্ছা, যেটা টাইম ম্যানেজমেন্টের কথা হচ্ছিল, ওই যে প্রথমেই কথা হচ্ছিল যে 20 ঘন্টা আমার অ্যাভেলেবল টাইম হচ্ছে 4 ঘন্টা করে, তাহলে আমি যদি সকাল 8টা থেকে শুরু করি, 8টা থেকে 12টা, 12টা থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 12টা, 12টা মানে 8টা থেকে 12টা আমার 4টে সেশন হতে পারে। মাঝে মাঝে আমাকে বলছিলেন যে রাত্রিরে কেন আসে। অনেক সময় আমি দেখেছি যে ইউনিটগুলো খুব রাশ আছে, যেমন চুচুড়ার ইউনিটের যারা দেখাতেন পিজিতে এসে তারা আমাকে বলতেন যে আমাদের নাইট স্লট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে তাদের হয়তো রাত 12টা থেকে 4টে অবধি একটা ডায়ালিসিস দেওয়া হচ্ছে। লোকে সেটা নিতেনও 10টা 11টার সময় খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে তারা কাছাকাছি যারা থাকেন তাদের পক্ষে এটা নেওয়া সুবিধে, তারা গিয়ে শুয়ে ডায়ালিসিস নিতে ঘুমিয়ে পড়তেন। ভোরবেলা 4টের সময় ডায়ালিসিস শেষ হতো এবং তারা ভোরবেলা আবার একটু কিছু কাছাকাছির মধ্যে অল্প রিক্সা বা ইয়ে ধরে বা কাউকে দেখে তারা চলে আসতেন। এইটা যে অসম্ভব খুব বিজি ডায়ালিসিস ইউনিটে কিন্তু এই রাত 12টা থেকে 4টেও একটা মেনটেনেন্স ডায়ালিসিসের স্লট হয়। আগে যখন এই পিএমএনডিপি বা এইগুলো ছিল না, তখন একটা ওই গভর্নমেন্ট সাবসিডাইজ ডায়ালিসিস হতো, সেখানে অনেক ভালো প্রাইভেট ইউনিটও এরকম রাতে ডায়ালিসিসটা সাবসিডাইজ ডায়ালিসিসকে দিয়ে দিত, এটাও দেখেছিলাম। সুতরাং এখন আস্তে আস্তে আমরা যে ইউনিটগুলো খুব বেশি পেশেন্ট এনকাউন্টার করছে, ধরুন আমার মাঝে মাঝে মনে হয় আমি এখন নর্থ বেঙ্গলে আছি, শিলিগুড়ি মাঝে মাঝেই ওভার ক্রাউডেড হয়ে যায় পেশেন্ট দিয়ে, তো ওইখানে তাহলে সেইখানের সুপারকে বলতে হবে যে আই এম গেটিং রিকোয়েস্ট অফ এতগুলো যে এতগুলো জায়গা, এত বেশি পেশেন্টের রিকোয়েস্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে আর কাছাকাছি আরো খোলা যেতে পারে, যেমন কালিম্পং আর ইসলামপুর, এই দুটো খোলা হলো। এই দুটো খোলা হওয়ায় তো কিছু মানুষ যারা একটু দূর থেকে শিলিগুড়ি অবধি আসতেন এবং শিলিগুড়িটা ওভারবার্ডেন হয়ে থাকতো, তো আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা আমাদের এটাও বলতে পারেন যে আমাদের ইউনিটের সঙ্গে অনেক বেশি রেজিস্ট্রি হচ্ছে, আইদার ইউ গিভ আস এক্সট্রা, মানে গিভ আস মানে তো পিপিপি ইউনিটটাকে আমরা প্রস্তাব দিতে পারি, পিপিপি ইউনিটটাকেই যে আপনি আরো দুটো মেশিন ইউজ করুন, অথবা আমরা কাছাকাছি আরেকটা পিপিপি ইউনিট বেসড জিনিস খুলবো কিনা। আমাদের ওই পিএমএনডিপিতে তো টার্গেট হচ্ছে অন্তত প্রতি ডিস্ট্রিক্টে একটা করে থাকবে। এবার প্রতি ডিস্ট্রিক্টে একটা হলেও বড় ডিস্ট্রিক্টগুলোতে একটা হলে চলবে না। এই হিলি এরিয়াতে অনেক লজিস্টিক অসুবিধেও আছে। দার্জিলিংয়ের সুপার, আমরা যখন ওই দার্জিলিং ইউনিট করেছিলাম, যিনি সুপার ছিলেন এখন আছেন কিনা আমি জানি না। ম্যাডাম একটা কথা ছিল, আপনি যে বলছেন ম্যাডাম ওই এক্সট্রা মেশিন তো ওরা ইউজ করতে পারবে না উইদাউট গভর্নমেন্ট অর্ডার, তখন ওই সুপারকেই আমাদেরকে বলতে হবে যে এদের প্রবলেম হচ্ছে, তখন আমরাই পিপিপি ইউনিটকে অফার দিতে পারি যে মানে সুপার প্রপোজাল ওটা দিতেই পারে, কিন্তু এটা তো পুরো গভর্নমেন্ট পারমিশন নিয়ে নতুন টেন্ডার করে তারপরে করতে হবে। এটা তাহলে আমাদের বুঝতে হবে যে জেলায় আরো নিড আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের অবশ্যই জেলা বলতে পারে, ঝটপট খুলে দেব। হ্যাঁ, আমার যেমন নর্থ বেঙ্গলে এই জিনিসটা মনে হচ্ছে, বুঝলেন, কালিম্পং এর ইউনিটটাও দরকার। আর ওই হিলি এরিয়ায় যথেষ্ট টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ, এত হিমোডায়ালিসিস ইউনিট খোলাটা, জল আসাটা তো একটা ব্যাপার, পাহাড় টাহাড় পার হয়ে তো জলকে আসতে হবে, ইয়েগুলোকে পাইপগুলোকে, সবসময় তো কাছেই জল পাওয়া যাবে এমন নয়। দার্জিলিং এর ইউনিট করার সময় যেরকম হয়েছে। আর ম্যাডাম আরেকটা জিনিস আপনারই একটু ডিস্টার্ব করলাম, মানে আপনি এই কোয়ান্টামের কথা বলছেন বলে এখানে আমাদের জয়েন্ট ডিরেক্টর স্যার একটা রিপোর্ট একটা আমাদের হাতে দিয়েছেন, এটাও একটু সবার একটু শুনে রাখা, ম্যাডামও আছেন, ম্যাডামও এটা বলতে পারবেন এক্সপার্ট ওপিনিয়ন। বেশ কিছু ইউনিটে দেখা যাচ্ছে বেশ কিছু পেশেন্টের মাসে 15টা থেকে 19টা অবধি ডায়ালিসিস সেশন হয়েছে এবং পেশেন্টের নামে। প্র্যাকটিক্যালি যদি কোনো মাসে 4টে সপ্তাহ হয়, 4 3 12, আরো দুটো এক্সট্রা ধরলাম 14টা অবধি ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু কিছু কিছু পেশেন্টের দেখা যাচ্ছে 15 16 এবং কিছু পেশেন্টের 18টা হয়েছে, যেরকম হাওড়ায় একটা পেশেন্টের, 19টা হয়েছে এনআরএস এর একটা পেশেন্টের। এনিওয়ে তা এইটা একটু ম্যাডামকেও বলবো একটু আমি বলছি, এরকম হয় যাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি থাকে তাদের মাঝে মাঝে আমাদের ডেইলি ডায়ালিসিসে রেখে দিয়ে থাকতে হতে পারে, মানে
তো জিজ্ঞেস করতে Okay. হবে যে তারা খুব হ্যাঁ ম্যাডাম, daily এইটা তাহলে dialysis একটু করেছে। সুপারদেরও একটু যদি মানে দেখা এরকম patient যে যারা হ্যাঁ যাদের যাদের ক্ষেত্রে ভ্যালভুলোকে লেগেছে তারা ইউজুয়ালি ইনপেশেন্ট হয়, মানে এতটাই সিক থাকে যে ভর্তি হয়ে যেতে হ্যাঁ হয়। ওকে 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 তাহলে সুপারদেরও একটু ম্যাডাম যেটা বললেন একটু কাইন্ডলি করা, যে যদি এই যে 12টার বেশি যাদের ডায়ালিসিস হচ্ছে তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট আছে কিনা দেখে রাখা। ম্যাডাম যেটা বললেন যে যদি কোনো কার্ডিওমায়োপ্যাথি কেস হতে পারে, ইনপেশেন্ট হতে পারে, কোনো স্নেক বাইট পয়জনিং হতে পারে, এগুলোর একদম, ক্ষেত্রে যদি রেগুলার একদম। ডায়ালিসিস লাগে তাহলে আমরা ওই এগুলো যদি একটু গ্রুপটাকে বলি হাইপার ক্যাটাবলিক গ্রুপ, Okay, যারা আর কি খুব র্যাপিডলি ক্রিয়েটিনিন, ফসফেট এসব বাড়তে থাকে এবং আমাদের madam- মাঝে মাঝে ডেইলি ডায়ালিসিস দিতে হ্যাঁ, হয়। এইগুলোতে হয়তো এইগুলো এত হিমোডাইনামিক্যালি আনস্টেবল যে আমি জল বার করতেই পারলাম না ভালো করে, মানে 4 ঘন্টা ডায়ালিসিস দিয়ে আমি হয়তো 1 লিটারে জল বার করতে পারলাম না, পরের দিন আবার শ্বাসকষ্ট হচ্ছে। তার মানে ম্যাডাম যে পেশেন্টের মানে হাইপার ক্যাটাবলিজম যেটা বললেন, মানে সুপারদের সেক্ষেত্রে সাপোর্টিভ ডকুমেন্ট গুলো রাখতে হবে যে কেন এর রোজ লাগছে বা একাধিক লাগছে, একটা চেক পয়েন্ট এটা সবার কাছে। যে 12টার বেশি হলে একটু কাইন্ডলি দেখে নেওয়া যে ম্যাডাম যে যে ইন্ডিকেশন গুলো বললেন এই পেশেন্ট গুলো সেই ইন্ডিকেশন গুলো সাকসিড করছে কিনা একটু নোট রাখা, যখন লাস্টে যখন আপনারা বিলিং করবেন যেগুলো এক্সেস ডায়ালিসিস হচ্ছে একটু কাইন্ডলি দেখে রাখা যে ম্যাডামের ইন্ডিকেশন গুলো এই পেশেন্টের ক্ষেত্রে মানে কার্যকরী হচ্ছে কিনা একটু লিখে রাখা কাইন্ডলি। মানে প্রপার জাস্টিফিকেশন একটু সুপারদের রাখতে হবে, যাদের মাসে 12 থেকে 14টার বেশি ডায়ালিসিস হচ্ছে তার যখন বিল পেমেন্ট করছেন, মানে উদ্দেশ্য একটাই যে 12টা বা 14টার বেশি ডায়ালিসিস পেশেন্টের প্রয়োজনে হচ্ছে নাকি পিপিপি পার্টনার তার ইচ্ছে মতো করে এটাকে ঢুকিয়ে দিচ্ছে ফর বিলিং। সোজা কথা, এই জায়গাটা ম্যাডাম যে গাইডলাইনগুলো বললেন, যদি পেশেন্টের প্রয়োজনে তার 18টা ডায়ালিসিস করতে হয় ডেফিনেটলি ইট ইজ জাস্টিফাইড, এবং সেই জাস্টিফিকেশনের প্রপার ডকুমেন্ট সুপার চেক করে তবেই তার বিলটা প্রসেস করবেন, এটাই আমাদের বক্তব্য। সেটাই ম্যাডাম যেটা বললেন যে ওই ক্লিনিক্যাল জাস্টিফিকেশন গুলো আছে কিনা একটু দেখে নেওয়া, আর প্রেসক্রিপশন গুলো নেফ্রোলজিস্টকেও দেখতে হবে মানে কি কারণে ওরকম হচ্ছে। ডেফিনেটলি ম্যাডাম, মানে প্রেসক্রিপশনটাও চেক করতে হবে আমাদের, চেক করতে হবে, হ্যাঁ নেফ্রোলজির প্রেসক্রিপশনটাও চেক করতে হবে। আমি শেষ করেছি, আর আপনাদের যদি কিছু কোয়েরি থাকে বলুন। থ্যাংক ইউ ম্যাডাম। আমার মনে হয় ম্যাডাম যেভাবে প্রেজেন্টেশনটা দেখালেন তাতে আমরা সকাল থেকে এই যে আলোচনাটা শুরু থেকে করছিলাম যে আমাদের মনিটরিং সুপারভিশন যারা করবেন, সিএমওইচ সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, নার্সিং সুপার বা আদার যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, বেসিক কোন কোন জিনিসগুলো দেখতে হবে সেইগুলো নিশ্চয়ই বোঝা গেছে। তার সঙ্গে প্রোটোকলটা যেটা দেওয়া আছে সেইটা একটু আপনারা মাইনিউটলি পড়বেন। আচ্ছা, প্রোটোকলটা আমি বলেছিলাম 31শে মে ওয়েবসাইটে আছে, একটু ভুল বলেছিলাম, ওটা 4th জুন, জুন মাসের 4 তারিখে গভর্নমেন্ট অর্ডার সেকশনে দেওয়া আছে। জুন মাসের 4 তারিখে গভর্নমেন্ট অর্ডার সেকশনে পোস্টিং করা আছে। যারা যারা এই প্রোটোকলটা দেখেননি দয়া করে ডাউনলোড করে প্রোটোকলটা দেখুন এবং প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করুন। মনিটরিং এন্ড সুপারভিশন এন্ড আদার যা আলোচনা হলো, উইথ দ্য হোপ যে আমরা আগামী দিনে অ্যাটলিস্ট ডায়ালিসিস ইউনিটগুলো যাতে ঠিকঠাক করে পাবলিক সার্ভিস দিতে পারে সেই দিকে যেন আমরা নজরদারিটা করতে পারি। ঠিক আছে, তাহলে এই মোটামুটি স্যার আসানসোল থেকে স্যার একটা জিজ্ঞাসা ছিল স্যার। হ্যাঁ, কোত্থেকে বলুন? আসানসোল। হ্যাঁ স্যার, আমাদের যে সমস্ত পেশেন্টে হেপাটাইটিস সি বেরিয়েছিল, যাদের হেপাটাইটিস ক্লিনিক থেকে ট্রিটমেন্টের পর তাদের কমপ্লিট হয়ে গেছে ট্রিটমেন্ট এবং নেক্সট দেখা যাচ্ছে টার্গেট নট ডিটেক্টেড, বর্তমান থেকে রিপোর্ট আসছে এবং অথচ তাদের স্যার সেরোলজি রিপোর্টে স্যার পজিটিভ আসছে। এবার এদের স্যার সিঙ্গেল ইউজ করবে। হ্যাঁ হ্যাঁ, সেরোলজিতে ওরকম পজিটিভ আসতে পারে, যদি আরএনএ টার্গেট নট ডিটেক্টেড থাকে তাহলে তাদেরকে আপনি নরমাল মেশিনে নিতে পারেন। হ্যাঁ, এবার ম্যাডাম এদের সিঙ্গেল ইউজ করা হবে না রিইউজ করা হবে, কারণ এদের তো ম্যাডাম সেরোলজিতে পজিটিভ আসবেই। এইটা একটা কথা,
না মানে এটা কি বলুন তো, অনেক সময় ডরম্যান্ট থাকতে পারে, আবার কোনো একটা ধরুন আমার একটা ভাইরাল ইনফেকশন হলো, তারপরে আমি বেশি ইমিউনোসাপ্রেসড, তারপর আবার ওইটা ফ্লেয়ার হতে পারে, হয় না বিসি, হেপাটাইটিস বিসি তো সেরকম হয়, তো ওরা ডরম্যান্ট হয়ে বসে থাকে। তো অনেক সময় পেশেন্টরাই খুব চাপ দেয় যে আমাদের নর্মাল মেশিনে নিয়ে যান। वो मिस कर दिया शायद, सुरजीत मिस कर दिया। কথা বলছেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। একজন করে বলুন। আসানসোল হাসপাতাল কথা বলছেন, অন্যরা বলবেন না। এটা খুব জরুরি প্রশ্ন করেছেন উনি, খুব রেলেভেন্ট প্রশ্ন, এটা আমাদের রেগুলার ফেস করতে হয়। তো এটা ম্যাডাম তাহলে আমাদের কি করা উচিত? সিঙ্গেল ইউজ করা আইডিয়ালি আমার নরমাল ডায়ালিসিস মেশিনে করা উচিত, ইউনিভার্সাল প্রিকশন ফলো করে যেরকম করছি, কিন্তু এই যে কখন এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, বিশেষত হেপাটাইটিস বির ক্ষেত্রে, হেপাটাইটিস বি কে করবেন না, হেপাটাইটিস বি কে সবসময় ইয়েতে করুন, ওর নেগেটিভ হোক পজিটিভ হোক কিছুতেই ওকে নর্মালে আনবেন না। হেপাটাইটিস বি খুব স্মল অ্যামাউন্ট থেকে আবার ফ্লেয়ার হয়ে যেতে পারে। হেপাটাইটিস বি সবসময় আইসোলেশন। হেপাটাইটিস সি নিয়ে লোকে একটু লড়াই করতে পারে, কারণ হেপাটাইটিস সির যে ইন্টারন্যাশনাল গাইডলাইন, সেই ইন্টারন্যাশনাল গাইডলাইনে আইসোলেশন প্র্যাকটিসটি হয় না। আমরা যেহেতু আমাদের ইউনিভার্সাল প্রিকশন ফলোয়িং অত স্ট্রিক্ট হয় না, আমরা হেপাটাইটিস সি কে আইসোলেশনে দিয়ে রেখেছি। না তাহলে ম্যাডাম একে কি সিঙ্গেল ইউজই আমরা কন্টিনিউ করব না ম্যাডাম? সিঙ্গেল ইউজই কন্টিনিউ করুন, সেটাই সেফ। আপাতত সিঙ্গেল ইউজই কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ম্যাডাম। একটা প্রশ্ন ছিল। বলুন। ম্যাডাম, কোনো একটা পেশেন্ট পার্টিকুলারলি আনফিট ফর এ পার্টিকুলার সেশন কি কি প্যারামিটার থাকলে আমরা বলবো যে তোমার এখন ডায়ালিসিস না নিলেও হবে, যেটা আমাদের জয়েন্ট ডিরেক্টর স্যার প্রথমেই বলেছেন? আচ্ছা, ফিটনেসের জন্য যে ডায়ালিসিস এক নম্বর তো এটা আইডিয়ালি আসা উচিত একজন নেফ্রোলজিস্টের কাছ থেকে, ওভারঅল জিনিসটা দেখে, যে সবসময় তো ধরুন 5 ক্রিয়েটিনিনের একজন লোক, একজনকে বলি আমি না আপনার ডায়ালিসিস না নিলে চলবে না, আর আরেকজনকে আমি বলি আচ্ছা ঠিক আছে আপনি আরেকটু ওয়েট করুন, দেখতে ফিস্টুলা টিস্টুলা করুন, আর আরো 6 মাস হয়তো আপনি বিনা ডায়ালিসিসে চলতে পারবেন। তার কতগুলো ক্লিনিক্যাল প্যারামিটার আছে, সেই ক্লিনিক্যাল প্যারামিটারগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার মোটামুটি ইউরিন হয়, তার খিদে ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক করতে পারছেন, যদি 1-1.5 লিটার ইউরিন হয়, তিনি নিয়ম মেনে খাওয়া দাওয়া করেন, তাহলে হয়তো কনজারভেটিভ কিডনি কেয়ার যেটা আছে, এই সিকেডি 5-এ পৌঁছানোর পর আমরা কোন কোন রুটে যেতে পারি। আমরা হিমোডায়ালিসিসে যেতে পারি, পেরিটোনিয়াল ডায়ালিসিসে যেতে পারি, কনজারভেটিভ কিডনি কেয়ার ম্যানেজমেন্টে যেতে পারি এবং ট্রান্সপ্লান্টে যেতে পারি। এক একটা বয়স, এক একটা ক্লিনিক্যাল কন্ডিশন, তার জন্য এক একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো এই যে একজন এল্ডারলি মানুষ, তার বয়স, খেতে পারছেন, তার ইউরিন ভালো হচ্ছে, তাকে আমি বলি যে আচ্ছা ঠিক আছে আর একটু অপেক্ষা করি, যদি খুব দরকার হয় তাহলে আপনাকে ডায়ালিসিস করব। কিন্তু এই জিনিসটাই যদি একটা 27 বছরের ছেলের হয়, যে তার নিউট্রিশন একটু কম্প্রোমাইজড হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আমি সেই ছেলেটাকে কখনো বলি না, কেননা সেই ছেলেটার আরো 20 বছরের প্রোডাক্টিভ লাইফ আমি ওকে দিতে পারবো, ওকে আমার দিতে হবে, ওকে আমার ট্রান্সপ্লান্ট দিতে হবে, ওকে আমার বাঁচিয়ে রাখতে হবে, ওর জন্য একটা অপরিণত পরিবার অপেক্ষা করছে। তো এই সমস্ত জিনিস আমাদের কনসিডারেশনে আসে। সুতরাং কে ডায়ালিসিস পাবে, কে ডায়ালিসিস পাবে না, ইট শুড কাম প্রাইমারিলি ফ্রম দ্য নেফ্রোলজিস্ট। ম্যাডাম সেটা নয়, আমি জিজ্ঞেস করছি যে পেশেন্ট অলরেডি অন মেইনটেনেন্স ডায়ালিসিস, মনে করুন তাহলে তাকে রুটিন মতো দেওয়া উচিত, তাকে রিফিউজ করা উচিত না। ম্যাডাম তাহলে একটা ডায়ালিসিস ফিট কিনা আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসারকে সেটা স্যার প্রেসক্রাইব করতে বলছি যে পেশেন্ট ইজ ফিট টু টেক ডায়ালিসিস। এটা মানে কি ক্লিনিক্যাল প্যারামিটারের উপর দেখে দিতে হবে, আমি বুঝতে পারি না। ম্যাডাম ওনারা বেসিক্যালি যেটা জানতে চাইছেন, ওই যে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটোকলে বললাম না পেশেন্ট আসবে এমার্জেন্সিতে, কালকে যেটা আপনার সঙ্গে কথা হচ্ছিল, এমার্জেন্সিতে আসবে, আসলে পর ওখানে এমার্জেন্সি মেডিকেল অফিসার ওকে একটা ফিট ফর ডায়ালিসিস লিখলে তবে সে যাবে, না হলে আমাদের কাছে কোনো রেকর্ড থাকতে না, পেশেন্ট ডাইরেক্ট চলে আসবে। ওনারা সেটাই বলতে পারে ফিট ফর ডায়ালিসিস। মোস্ট অফ দ্য পেশেন্টকে আপনি অ্যালাউ করে দেবেন, এক্সট্রিমলি হাই বিপি, এক্সট্রিমলি লো বিপি,
ধরুন কারুর 80/40 ব্লাড প্রেশার পেলেন, তার ডায়ালিসিস, তাকে বলবেন না বাবা আপনি ডায়ালিসিস করতে যাবেন না। হ্যাঁ, কারুর আপনি দেখলেন যে 200/140 প্রেশার আছে, তাকে ডায়ালিসিসে পাঠাবেন না, তার একটু প্রেশারটা কমিয়ে ডায়ালিসিসে পাঠাবেন। ডায়ালিসিসে গিয়ে একটা হাইপারটেনসিভ এনকেফ্যালোপ্যাথি কি একটা সিভিয়ার হয়ে গেল, কনভালশন হলো, সেটা তো ম্যানেজ করা ভীষণ মুশকিল হয়। ডায়ালিসিসে কনভালশন হ্যাজ আ ভেরি পুয়ার প্রগনোসিস, তো সেই জন্য তাদের পাঠাবেন না। ওরকম এক্সট্রিম সিচুয়েশন না হলে যারা মেনটেনেন্স ডায়ালিসিস নিচ্ছেন আন্ডার সাম ইনস্ট্রাকশন, তাদের আমি মাঝে মাঝে এরকম 2 বছর ডায়ালিসিস নেওয়া পেশেন্টকেও ডায়ালিসিস থেকে ডিসকানেক্ট করেছি, বাট দ্যাট টু অলসো আফটার ভেরি স্ট্রিক্ট অবজারভেশন, যে না এরা বিনা ডায়ালিসিসে ইউরিন হচ্ছে, বিনা ডায়ালিসিসেও নিউট্রিশন ঠিক থাকছে, খেতে পারছে। অনেক সময় অ্যাকিউট কিডনি ইনজুরিতে ডায়ালিসিস শুরু হয়, সেটা আর বন্ধ হয় না, সেটা চলতে থাকে। পেশেন্ট হয়তো 3 মাস 6 মাস পরে গিয়ে একটু বেটার হয়, তখন হয়তো ডিসকানেক্ট করা যায়, কিন্তু করা হয়নি কেননা সে ডায়ালিসিসে রয়ে গেছে। এরকম রেয়ার ঘটনা, খুব বেশি ঘটে না, মানে হয়তো 100 জনে 3 জন 4 জন হয় বা তার থেকেও কম হয়, সেইটা ছেড়ে দিন। ওই স্যাররা যেটা বলেছেন সেইটা, অহনারা যেটা আপনাদের বলেছেন সেটা হচ্ছে ওই রকম এক্সট্রিম কিছু ইনহিবিটরি কন্ডিশন, যে কন্ডিশনগুলোতে ইউ মে প্রেসিপিটেট সাম এমার্জেন্সি ইন দ্য ডায়ালিসিস ইউনিট which may not be ডায়ালিসিস টেকনোলজিস্ট may not be able to control, এবং সবসময় তো ওখানে এফিশিয়েন্ট ফ্যাকাল্টি পাবেন না, মুশকিল হবে। ম্যাডাম আমি একটু কথা বলবো। আমাদের কোয়ার্টারলি ওনারা নেফ্রোলজিস্টের কাছে মানে রিভিউ করবেন, ওটা একটা এগ্রিমেন্টেরও আমাদের কন্ডিশন যে কোয়ার্টারলি নেফ্রোলজিস্ট যিনি রেফারিং নেফ্রোলজিস্ট তার কাছে দেখাবেন, সুতরাং সেটা একটা ফলো আপ চেকআপে পেশেন্ট গুলো থাকবেই। সেইটা কিন্তু ম্যাক্সিমাম ইউনিট গুলোই করে না, সেইটা একটু দেখে নিতে হবে যাতে ইউনিট গুলো সেই জায়গাটা মেইনটেইন করে, যে একটা কোয়ার্টারলি নেফ্রোলজি চেকআপ। হ্যাঁ স্যার, আমি আপনার কথা শুনবো। আমি একটা জিনিস আগে মনে থাকতে থাকতে চেয়ে নিই, ওই যে ডায়ালিসিস রেজিস্ট্রিটার কথা আমরা বলেছি না, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর কোথায় কোথায় আমাদের ক্লিনিক্যাল কেয়ার গ্যাপ গুলো থেকে যাচ্ছে সেটা আইডেন্টিফাই করার জন্য। ওইটা এনাদেরকে একটু আজকে আমি পড়ানোর মজুরি চেয়ে নেবো, যে এনারা ওটা দায়িত্ব নিয়ে ফিল আপ করে দেবেন আমাদের ওই এক্সেল শিটটা, সেটা সবাইকে জোরে হ্যাঁ বলতে হবে। হ্যাঁ ম্যাডাম করে দেবো। বলুন, যা খুশি প্রশ্ন করুন। ম্যাডাম আমি 1 মিনিট একটা প্রশ্ন করছি। আপনি ওই দার্জিলিং এর কথা বলছিলেন ম্যাডাম, আমি সেই দার্জিলিং এর সুপারিনটেন্ডেন্ট ছিলাম, এখন পশ্চিম বর্ধমানের ডেপুটি সিওইচ 1 হয়ে আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, আপনাদের আন্তরিক প্রচেষ্টায় দার্জিলিং এর মধ্যে একটা কঠিন জায়গায় আমরা ডায়ালিসিস ইউনিটটা খুঁজতে পেরেছি। জল আসাটা কেমনি ঝামেলা ছিল বলুন। প্রচন্ড মানে আমি জানি, আপনারাও জানেন যে কিভাবে জলটাকে আনতে হয়েছিল, এখনো সেটা যে মেইনটেইন হচ্ছে, মানে এক্সট্রিমলি, মানে স্টেটকেও ধন্যবাদ দিচ্ছি, আর আমাদের দার্জিলিং এর পুরো টিমকে এখনো যারা মেইনটেইন করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা প্রশ্ন করবো ম্যাডাম, সেটা হচ্ছে আপনি যেগুলো বললেন যে মেডিকেল ফিটনেসটা ওই যে এক্সট্রিম কন্ডিশনে ডাক্তারবাবুরা হয়তো আনফিট লিখতেও পারেন, নট ফিট ফর ডায়ালিসিস ফর টুডে, এই কথাটা যদি লেখেন, এই এক্সট্রিম কন্ডিশনগুলো আপনি যেভাবে ব্যাখ্যা করছিলেন যে এক্সট্রিম হাই বিপি, এগুলো অ্যাডমিসিবল কন্ডিশন, তাহলে আপনাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে দিতে হবে। হ্যাঁ আমি ম্যাডাম এটাই বলছিলাম, মানে সেই পেশেন্টগুলোকে তো ডায়ালিসিস হবে না বলে তো আমাকে বোধহয় ভর্তি করতে হবে, যদি ভর্তি না করি তাকে যদি ছেড়ে দিই। এই যে এক্সট্রিম কন্ডিশন, এটার পেছনে কিন্তু একটা ডায়ালিসিস রিকোয়ারিং স্টেটই থাকে। ধরুন ওই যে 80/40 হয়ে গেছে, তার একটা এমআই হয়ে থাকতে পারে, তার ফলে অ্যান্টেরিয়র ওয়াল এমআই হয়েছে, হাইপোটেনশন হয়ে গেছে, কিংবা তার একটা সিভিয়ার অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া এসব থাকতে পারে। অর্থাৎ তাকে তখন ওই অবস্থাটার জন্য পরীক্ষা করার মতন ইয়েটা থাকতে হবে। এখন তো কোনো ডিস্ট্রিক্ট হসপিটালেই ইসিজি হবে না এরকম নেই, সঙ্গে সঙ্গে ব্লাডের রিপোর্ট হয়, মানে এই জিনিসগুলো তো নোটেবল ইমপ্রুভমেন্ট যেটা হয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট হতে পারবে। ম্যাডাম আমার এক্ষেত্রে যে প্রশ্নটা মানে আমি করতে চাইছি, ধরুন সেই পেশেন্টগুলোকে আমার তাহলে মনে হয় 100% অ্যাডমিশন হওয়া উচিত। 100%। এটা একটা আমাদের মনে হয় প্রোটোকলের মধ্যে আসা উচিত, যে পেশেন্টগুলো আনফিট ফর ডায়ালিসিস ফর দ্যাট ডে হবে, সেই পেশেন্টগুলোকে মনে হয় অ্যাডমিশনটা 100% ক্রিটিক্যাল কেয়ার অ্যাডমিশন লাগবে, মানে পারলে ক্রিটিক্যাল কেয়ার অ্যাডমিশন, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2, এই পেশেন্টগুলোকে যখন আমরা ডায়ালিসিস ইউনিটে ওদের যখন মানে স্লট হয়ে গিয়ে আছে, ধরুন মানে যে পেশেন্টটা ধরুন শুক্রবার দিনকে ডায়ালিসিস হওয়ার কথা,
সেই পেশেন্টটাকে আমি শুক্রবার দিন দেখলাম যে সেদিনকে সে আনফিট ফর টেকিং ডায়ালিসিস, তাহলে সেক্ষেত্রে তার নেক্সট ডায়ালিসিস যদি সে ভর্তি হলো, যে রবিবার দিন যদি সে ফিট হয়ে গেল ডায়ালিসিস নেওয়ার জন্য, তাহলে কি সে স্লট ভেঙে আবার ঢুকে যাবে ডায়ালিসিসে, নাকি তার নতুন করে স্লট হবে, নাকি না ওই আগের পুরনো স্লটেই চলবে? তাকে তো স্লট প্রভিশন করতে হবে, তার তো একটা স্লট প্রভিশন করতে হবে, হয়তো রবিবার কেন শনিবারই করতে হবে। তাহলে তাহলে এই যে বললাম যে তার সিভিয়ার ব্লাড প্রেশারটার পেছনে হয়তো সে 4 লিটার জল খেয়ে নিয়েছে মাঝখানে, আমার কথাটা বুঝলেন? হ্যাঁ যে না ম্যাডাম আমি বলছি সেক্ষেত্রে 200/135 বিপি আপনি ইমিডিয়েটলি কিছু দিয়ে বিপিটা এনটিজিতে দিয়ে বিপিটা একটু কমালেন, কমিয়ে তো আবার আপনাকে ডায়ালিসিস ইউনিটেই পাঠাতে হবে। তার মানে ম্যাডাম এই পেশেন্টটা বল। শুনলাম, আর কি করব, তাড়াতাড়ি কর, ওপর থেকে তো চাপ আসছে। তুই ব্যস্ত, তোকে কেন করতে হবে রে বাবা, এ মহা মুশকিল। মানে তুই যখন সিএম ওই ছবি, তার মানে তুই সে দরজা খুলে লোকদেরও ঢুকতে দিবি নাকি? তুই ওখানে বসে থাকবি বাড়ির গেটে, তোর কাজের লোক নেই? আরে কথাটা বুঝতে পারছিস না, তুই টেলিমেডিসিন করছিস, যা ওই কাজটা অন্য লোককে দে, অন্য কাজটা। তোকে টেলিমেডিসিনটা বলছি না, তুই কথাটা বুঝতে পারছিস না। তুই টেলিমেডিসিন কর, রিপোর্টটা নেওয়ার ক্ষেত্রে তোকে কেন যেতে হবে? এখন কথা বলে সময় নষ্ট করিস না, আগে রিপোর্ট দে। ওটা সিএম এর রিপোর্ট, তা আমার উপর চাপ আসছে, রিপোর্টটা দে তাড়াতাড়ি।